হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। কি লেখা আছে উপরে? সাধারণ চল তরঙ্গ তরঙ্গ সমীকরণ এবং স্থির তরঙ্গ সমীকরণ ও শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিষ্ঠা। হুম, ইংরেজিতে কি লেখা আছে? ইংরেজিতে কি লেখা আছে? মাত্র 4 জন কেন? আর কই? মেসেজে সব লিখলো। হ্যাঁ, 1 2 3 4 5 6 6 জন দেখছে আর 4 জন উপস্থিত হয়েছে। তো খাতা কলম নিছো? তাহলে আমরা আজকে একটা নতুন টেকনিক শিখবো, যে টেকনিকটা আমাদের এই বিষয়গুলো পড়তে সাহায্য করবে। এটা হলো ত্রিমাত্রিক যে সমীকরণটা আমরা তৈরি করছিলাম এর আগে, সেটা আমরা একটা চতুর্মাত্রিক ম্যাক্সওয়েলের তরঙ্গ সমীকরণ থেকে তৈরি করব। এটা বইগুলোতে আছে, অনেক বইয়ে। যার জন্য এটা একটু আমরা দেখব এটা কিভাবে করা হয়। ত্রিমাত্রিক তরঙ্গ সমীকরণ তো আমরা একমাত্রিক থেকে ত্রিমাত্রিক তৈরি করা শিখছি। এখন আমরা চতুর্মাত্রিক একটা তরঙ্গ সমীকরণ থেকে ত্রিমাত্রিক তরঙ্গ সমীকরণ, স্থান নির্ভর তরঙ্গ সমীকরণ কিভাবে তৈরি করব এটা শিখব। তাহলে একটা চলমান হারমোনিক তরঙ্গের সমীকরণ হতে শ্রোডিঞ্জার সমীকরণ বা ত্রিমাত্রিক স্থির হারমোনিক তরঙ্গ সমীকরণ প্রতিষ্ঠা। তা আমরা যে ম্যাক্সওয়েলের যে সমীকরণটা আছে সেটা তোমরা জানো, যে এটা হলো ম্যাক্সওয়েলের তরঙ্গ সমীকরণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য। এই ডেল স্কয়ার হলো ল্যাপ্লাসিয়ান অপারেটর। এটার যে কোনো আহ, চতুর্মাত্রিক তরঙ্গ ফাংশন যদি ফাই হয়, তার সাথে এই সম্পর্কটা, এটা ম্যাক্সওয়েল সাহেব তৈরি করে দিয়েছেন অনেক বিশাল ইকুয়েশন করে। আমরা ওইদিকে আর যাই না। তো এই সমীকরণটাকে আমরা বেস ধরবো, বেস ধরে নিয়ে আমরা আগে যাবো। ল্যাপ্লাসিয়ান অপারেটর কি সেটা তো তোমরা জানো, গত দিনে আমি বলছিলাম। ম্যাক্সওয়েলের সমীকরণটাকে আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটরটা প্রয়োগ করে আমরা এইভাবে লিখতে পারি। তো এখন
এখানে ফাইটা হলো তোমার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ও সময় স্থানাঙ্ক টি এর ফাংশন। আর এখন চলক পৃথকীকরণ একটা পদ্ধতি আমরা কোয়ান্টাম মেকানিক্সে সবসময় ব্যবহার করে থাকি। এটা তোমরা একটু খাতায় লিখে ফেলো, চলক পৃথকীকরণ, সেপারেশন অফ ভেরিয়েবলস। এটা এটা আমরা দুইটা পদ্ধতি ফলো করে থাকি। দুইটা পদ্ধতির মধ্যে এখন একটা পদ্ধতি শেখাবো, একটা ফাংশন অনুমান পদ্ধতি। এছাড়া আর একটা পদ্ধতি আছে, সেটা আমরা দেখবো এরপরে। তো এখন এই দুইটা ভেরিয়েবল সেপারেশনের দুই পদ্ধতিকে আমরা প্রথমে ফাংশনটাকে সেপারেট করে নিব। ফাংশনটাকে আমরা দুইটা ফাংশনের গুণফল হিসাবে প্রকাশ করতে পারি। ফাংশন সবসময় গুণফল আকারেই প্রকাশ করতে হয়, না হলে এটা ফাংশন হবে না, এটাই নিয়ম। তো ফাংশনকে গুণফল হিসেবে একটা এক্স ওয়াই জেড এর ফাংশন সাই ধরলাম, আর একটা সময়ের ফাংশন জাই ধরলাম। তাহলে এই ফাংশনটা সাই এবং জাই এর গুণফলের সমান হবে। সাই হলো তোমার এক্স ওয়াই জেড এর ফাংশন, আর জাই হলো তোমার সময়ের ফাংশন। তা আমরা এই কাজটা শুরু করলাম। এখন সময় নির্ভর যে ফাংশনটা আছে সেটা একটা সাধারণ রূপ। আমি এর আগে তোমাদের শিখাইছিলাম যে সাধারণ রূপ একটা ই টু দি পাওয়ার আই থিটা হলে সবচেয়ে ভালো হয়, প্লাস মাইনাস আই থিটা হলে আরো ভালো হয়। তাই সেখানে আমি সেই জন্য আই থিটা ব্যবহার করছি। হ্যাঁ, প্লাস মাইনাস আই থিটাও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, আমি একটু পরে দেখাবো তোমাদেরকে। তো এটা সাধারণ রূপটা ব্যবহার করলাম। এখানে আই মানে হলো √-1, এটা তো তোমরা জানো, কমপ্লেক্স নাম্বার। তা তরঙ্গের কম্পাঙ্ক যদি নিউ হয় তাহলে আমরা থিটা সমান লিখতে পারি টোয়াইস পাই নিউ। আইটা এর মধ্যে আছে। এই যে কিভাবে থিটা সমান টোয়াইস পাই নিউ হয়, এটা আমি এখানে ডান দিকে লেখা আছে, দেখে নিও। তাহলে আমরা এখানে বলতে পারি যে ফাই সমান হলো সাই টোয়াইস পাই নিউ আই নিউ টি। তো এই সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এখন এটাকে ডিফারেন্সিয়েট করি। প্রথম ডিফারেন্সিয়েশন করলে তোমার এরকম আসে, মানে ই টু দি পাওয়ার, এটা ঠিকই এখানে ই হবে, এখানে ই লেখা হয়নি, ও ইটা বাইরে ভিতরে চলে আসছে, ঠিক করে দিই। তাহলে এই ই টু দি পাওয়ারটা ঠিকই থাকলো। হ্যাঁ, আর তোমার এটা বাকিগুলো যে আই টোয়াইস পাই নিউটা বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বাইরে থাকলো। আর সাইটা তোমার রয়েই গেল। সাই যেহেতু তোমার সময়ের ফাংশন না, এই জন্য সাইটাকে আমরা ধ্রুবক হিসাবে এখানে আচরণ করাচ্ছি। এরপরে তোমার দ্বিতীয় ডিফারেন্সিয়েশন, মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা। দ্বিতীয় ডিফারেন্সিয়েশনে আমরা আবার এইখানে ডেল ফাই বাই ডেল টি তো আমরা আগেই পাইছি, সেটা এখানে বসাই দিলাম। এই যে এই মানটা বসাই দিয়ে আমরা আবার এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা পাইলাম হলো এই রাশিটা। তা দুইবার ডিফারেন্সিয়েশন তোমরা বাসায় বসে করবে, করে আমরা এটা পাবো। আর এই এই রাশিটা যেহেতু পেয়ে গেলাম, আমি এই রাশিটা এখানে বসাই দিয়া যে সমীকরণটা আমার হাতে আগে ছিল, আহ, এই যে এই এই যে এটা 4 ডাইমেনশনাল ইকুয়েশনটা, সেটাতে আমি এই সাই এবং টোয়াইস পাই নিউ টি বসাইলাম। বসাইলে আমি ডান দিকের অংশটা এখানে বসাই দিলাম। এটা বসাই দিয়ে উভয় পাশ থেকে টোয়াইস পাই আই নিউ টি বাদ দেওয়া হলো, যেহেতু দুই পাশেই আছে সমান চিহ্নের। তাহলে বাদ দিলে আমরা সরাসরি আমাদের পরিচিত সমীকরণ, স্থান নির্ভর সমীকরণটা পেয়ে গেলাম। এখানে আমরা এই -4 পাই স্কয়ার নিউ স্কয়ার সি স্কয়ার আছে, এটাকে যদি আমরা এই তরঙ্গের বেগ যে আছে সি, সি সমান নিউ ল্যামডা, এই নিউ ল্যামডাটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ার চলে আসলো। আমার এই জিনিসটা আনাটাই হলো মেইন বিষয়। তোমরা লক্ষ্য করবে যে এইটা আসলেই আমার শরীর সমীকরণ তৈরি করা সহজ হয়ে যায়। তো এই ল্যামডা স্কয়ার যখন আসলো, তখন ল্যামডা স্কয়ারের জায়গায় আমি ডি ব্রগলির কণা তরঙ্গের যে সমীকরণ আছে সেটা প্রয়োগ করে পি স্কয়ার নিয়ে আসলাম। আর পি স্কয়ার আসলেই তো শক্তি চলে আসে,
কারণ পি মানে তোমরা জানো যে পি মানে হলো এমভি। তাই এমভি আসলে পি স্কোয়ারকে আমি এই শক্তি রাশিতে ট্রান্সফার করে ফেলতে পারি। এই যে এইভাবে ডান দিকে যে লেখা আছে দেখো, পি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ভি স্কোয়ার লিখতে পারি। তো এম স্কোয়ার ভি স্কোয়ারে আমি টোয়াইস এম লিখলাম আর হাফ এম ভি স্কোয়ার বানাই ফেললাম এটাকে। হাফ এম ভি স্কোয়ার তো জানোই যে হাফ এম ভি স্কোয়ার মানে যে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। তো এই গতিশক্তিটা পেয়ে গেল, এখানে আমি পি স্কোয়ারের জায়গায় টোয়াইস এম ই কে বসাই দিলাম, বসাই দিয়ে এটা 8 পাই স্কোয়ার এম বাই এস স্কোয়ার ই কে সাই করে ফেললাম। আর যেহেতু ই কে মানে গতিশক্তি, আর শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী মোট শক্তি হলো গতিশক্তি ও স্থিতিশক্তি শক্তি সমষ্টির সমান। এখানে মোট স্থিতিশক্তি যদি ভি হয় আর মোট শক্তি ই হলে ই ইকুয়াল টু ই কে প্লাস ভি, তাহলে আমরা ই কে এর জায়গায় ই মাইনাস ভি লিখতে পারি। তো ই মাইনাস ভি লিখলাম এবং এটাই ত্রিমাত্রিক স্থানে ভি স্থিতির ক্ষেত্রে ই শক্তি বিশিষ্ট এম ভরের কণার তরঙ্গ স্থির তরঙ্গ সমীকরণ। তাহলে এখানে আমাদের কণা ধর্ম এম চলে আসছে, শক্তি চলে আসছে, তার এই কণা বা তরঙ্গ ধর্ম যেটাই বলো, আর ওয়েভ ফাংশনটা রয়েই গেছে। তাহলে আমরা এখানে কণা তরঙ্গের জন্য আমরা এই সমীকরণটা সহজেই ব্যবহার করতে পারি এবং এটাই হলো শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ। তো এই হচ্ছে টেকনিকটা, যে আমরা একটা তো চতুর্মাত্রিক সমীকরণ থেকে কিভাবে স্থান নির্ভর, চতুর্মাত্রিক তো সময় ছিল, সময়টাকে আমরা কিভাবে দূর করলাম, এবং সময় দূর করলেই তোমার সমীকরণের মধ্যে এই যে 8 পাই স্কোয়ার এম বাই এস স্কোয়ার রাশিটা চলে আসে এবং মোট শক্তি রাশি চলে আসে। এটা একটা টেকনিক। আমরা কি টেকনিক শিখলাম এটা? এই টেকনিকের নাম হলো যে ভেরিয়েবল সেপারেশন টেকনিক, এবং এখানে ফাংশন অনুমান। আমি কিন্তু সময়ের ফাংশন একটা অনুমান করে নিছি। এই যে এখানে সময়ের ফাংশন টোয়াইস পাই আই নিউ টি আমি অনুমান করছি। এটা কিন্তু বাস্তবে হবে কি হবে না এই যুক্তি কেউ দেয় নাই, সরাসরি অনুমান করে নিয়েছে। এই জন্য এটা আমি সময়ের ফাংশন উপযুক্ত একটা ফাংশন আমাকে অনুমান করে নিয়ে আমাদের কাজ করতে হলো। তো এইভাবে তোমাদের কাজ করতে হবে, এবং এখানে এই সমীকরণটা আমরা এইভাবে তৈরি করে দিতে পারি শ্রোডিঞ্জার ইকুয়েশন একটা চতুর্মাত্রিক সমীকরণ থেকে। আর আমরা এর আগে ওয়ান ডাইমেনশনাল সমীকরণ থেকেও তৈরি করা শিখছিলাম। আরেকটা পদ্ধতি আছে চলক পৃথিবীকরণের ধ্রুব পদ্ধতি। হ্যাঁ, ধ্রুবক পদ্ধতি বলতে কি বোঝায় এটা একটু বুঝতে হবে তোমাদেরকে, কারণ এটা আমাদের অনেক ব্যাপক ব্যবহার আছে এই কোয়ান্টাম মেকানিক্সে এবং এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে এবং অন্যান্য জায়গাতেও, সব জায়গাতেই ধ্রুবক পদ্ধতিটা অনেক ইউজ করা হয়। কারণ ফাংশন অনুমান করা তো জটিল, কিন্তু ধ্রুবকটা আহ, অত জটিল না। এই জন্য ধ্রুবক পদ্ধতি ব্যবহার করে আমি কাজটা করে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমরা এখান থেকে শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করতে পারি। তা 4 ডাইমেনশনাল ইকুয়েশনটা তো তোমরা আগেই দেখছো, ওইটা আর এখানে দেখালাম না। এখানে আমি সময়ের ফাংশনটাকে টি ধরে নিছি, হ্যাঁ, আর স্থানে ফাংশনটাকে এক্স ওয়াই জেড ধরে নিছি। এখানে কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায় এই পর্যন্ত যা শিখলাম? মাত্র 5 জন পার্টিসিপেন্ট, আর এখানে আমার নোটিশ দেখছে হলো 16 জন। 15 জন নোটিশ দেখেছে। তোমরা কথা বলো না কেন? শোনা যায় না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো স্যার। তাহলে এখানে স্যার এখানে শোনা যায়। এখানে কোনো প্রশ্ন আছে? যা করলাম এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হলো? স্যার ওই যে দ্বিতীয় স্টেপে ডিফারেন্সিয়েশন, স্যার দ্বিতীয় স্টেপে ডিফারেন্সিয়েশন অংশটা একটু বুঝাই দিলে ভালো হতো। এখানে এই যে ডেল বাই ডেল টি, ডেল ফাই বাই ডেল টি, এটা ডেল ফাই বাই ডেল টি তো আমি আগেই বের করছি এই যে এখানে, তাই না? তো এই মানটা আমি এখানে আবার বসাই দিলাম, আর ডেল বাই ডেল টিটা থেকে গেল। উপরে যে ডেল ফাই বাই ডেল টি বের করছি ওইটাই তো আমি এখানে বসাই দিলাম, এটা তো চেঞ্জ করিনি কিছু। আর তারপরে ডিফারেন্সিয়েশনের যে কাজগুলো সেভাবে কাজগুলো করা হলো। এখানে কোনো সমস্যা তো দেখি না, নাকি? স্যার এটা যে এটা ডিফারেন্সিয়েশনের ইউভি যে সূত্র, সেই সূত্র দ্বারা হয়েছে নাকি স্যার? না না, ইউভি সূত্র, সরাসরি ডিফারেন্সিয়েশন সূত্র। ই টু দি পাওয়ার, এখানে তো সাইটা তো ধ্রুবক, সাই তো আর সময়ের ফাংশন না, এই জন্য সাই আলাদা থেকে গেল।
ইউভি সূত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু ধ্রুবক রাশিগুলো তো ইউভিতে কাজ করে না। সরাসরি তোমার এই যে ডেল বাই ডেল টি যেটা আছে, এটা তো টি এর ফাংশন যেখানে আছে সেখানে কাজ করবে। এখানে তো টি এর ফাংশন আছে ই এর উপরে, হ্যাঁ, এক্সপোনেনশিয়ালের উপরে যেহেতু আছে, ওই জন্য এর মধ্যে কাজ করতেছে। তোমাকে মাউস পয়েন্টার দেখা যায় তো নাকি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তা এক্সপোনেনশিয়ালে যে টি আছে, তাহলে বাকি সব রাশি তো তাহলে যেহেতু ই টু দি পাওয়ার থাকলে ওই ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার ওইটাকে বাইরে আমি রেখে দিলাম। আর ই এর উপরে যেহেতু পাওয়ারের উপরে তোমার এই টু আই পাই টুয়াইস পাই নিউ টি আছে, তাহলে আই পাই টুয়াইস পাই নিউ টিটা আবার ডিফারেন্সিয়েট হবে। আবার ডিফারেন্সিয়েটের জি স্যার। সময় আবার ডিফারেন্সিয়েটের সময় যেহেতু আই পাই নিউ হলো ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। আর টিটা তোমার যেহেতু একটা এই টি এর সাথে এটা চলকের মিল আছে, এই জন্য এটা ভিতরে থেকে যাবে। এবং এটাকে ওই ডেল টি বাই ডেল টি মানে ওয়ান, এটা ওয়ান লিখে বাকিটা আমি এই প্রথম ডিফারেন্সিয়েটটা করলাম। এখন দ্বিতীয় ডিফারেন্সিয়েটে আমি প্রথম ডিফারেন্সিয়েটে মানটা বসাই দিছি শুধু। প্রথম ডিফারেন্সিয়েটে আমার সাই আই পাই নিউ ই টু দি পাওয়ার টুয়াইস পাই আই নিউ টি এগুলি সবই আছে। আমি এগুলি সব বসাই দিলাম এখানে, বসাই দিয়ে তারপরে এখান থেকে ডিফারেন্সিয়েটে বাইরে নিয়ে গেলাম কি কি, আর সাই নিয়ে গেলাম, আই নিয়ে গেলাম, টুয়াইস পাই নিউ নিয়ে গেলাম, কারণ যে এদের সাথে টি না, নাই। যেগুলো ধ্রুবক আছে সেগুলো হ্যাঁ, বাইরে স্যার। বাইরে চলে গেল ডিফারেন্সিয়েট। আর ডিফারেন্সিয়েটের ভিতরে থাকলো যেগুলো টি আলা, এই টি আলা আছে জি স্যার। ই টু দি পাওয়ারটা তোমার থেকে গেল। এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার, যেহেতু ই টু দি পাওয়ার থেকে যাবে। আর যেহেতু তোমার আহ এই বিষয়টা এটা যেহেতু সামনে এই এটা এখানে লেখা হয়নি, হ্যাঁ, ই টু দি পাওয়ারটা তোমার বাইরে চলে আসবে, আর ডিফারেন্সিয়েটের অংশটা ভিতরে থাকবে। এটা একটু ঠিক করে দিই তাহলে। এই জায়গায় বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে? লেখালেখি শেয়ার করার সময় কত ভেজাল। তাহলে আমরা ই টু দি পাওয়ারটা ওই যেহেতু তোমার ই টু দি পাওয়ার এটা ছিল এখানে ভিতরে, ই টু দি পাওয়ারটা বাইরে চলে আসলো। আর উপরে যে পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলো আবার ডিফারেন্সিয়েটের মধ্যে ঢুকলো। এই ডিফারেন্সিয়েটের মধ্যে যেহেতু এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসলো, আর তোমার বাকিটা ঠিক থেকে থেকে গেল। তো এই হচ্ছে বিষয়টা। এটা দ্বিতীয় ডিফারেন্সিয়েটটা। আর দ্বিতীয় ডিফারেন্সিয়েটের যে ব্র্যাকেটের যে অংশগুলো পাইছে ধ্রুবকগুলো গুণ করলে আই স্কোয়ার ফোর পাই স্কোয়ার নিউ স্কোয়ার আসে। তা আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান বসাই দিয়ে আমি মাইনাস ফোর পাই স্কোয়ার নিউ স্কোয়ার বসাইছি। আর সাইটা তো রয়েই গেছে, সাইটা আর কোনো চেঞ্জ হয়নি। এখন ফাই এর জায়গায় আমি এই ফাই এর জায়গায় সাই ই টু দি পাওয়ার এই যে এটা যেটা লিখছি যে উপরে, হ্যাঁ, এই এই যে এটা এই 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 অংশটা ফাই এর জায়গায় বসানো হলো সমীকরণে। ফাই এর জায়গায় বসাই দিয়ে যে তরঙ্গ সমীকরণ যেটা আমার হাতে আছে উপরে, প্রথমটা এই যেটা, এটার মধ্যে ফাই এর জায়গায় এই এই ফাই এর মান এই ফাই এর মানটা বসাই দিলাম। আর তোমার আর যে ধ্রুবকটা আসছে যে ডেল স্কয়ার, যে ডিফারেন্সিয়েট সময় ডিফারেন্সিয়েট যেটা পাইছি সেটা আমি এখানে বসাই দিলাম। দিয়ে একবারে তিনটা জিনিস বসাই দিলাম আর কি সমীকরণে। তোমাদের এগুলি বাসায় হাতে লিখে করতে হবে, নাহলে দেখে দেখে কিছু বুঝবে না। আমিও দেখে দেখে কিছু বুঝি না, আমার এই যে কত কাগজ নষ্ট হয়। এই যে এতগুলো কাগজ তোমাদের এই ইকুয়েশন বানাইতে যে আমি করছি, কাজ করছি, প্রায় হাফ ইঞ্চি পুরো রাফ করতে হয়েছে। তাহলে তোমাদের এগুলি আর বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিছুই বুঝবে না। তো এইভাবে আমি শ্রোডিঞ্জার সমীকরণটা, আমি যে টার্গেটটা হলো যে আমার এইরকম একটা সমীকরণে যে ল্যামডা দিয়ে যদি আমি সমীকরণ পাই, আমার ল্যামডা দরকার। ল্যামডা পাইলে ডি ব্রগলির ইকুয়েশন বসানো যায়। ওই ল্যামডা পাওয়া নিয়ে যেভাবে আমি কাজ করি না কেন, আমাকে ল্যামডা নিয়ে আসতে হবে ইকুয়েশনে, তরঙ্গ সমীকরণে। ল্যামডা আনতে পারলেই আমার কাজ শেষ। তুমি ইচ্ছা করলে
এত ভেজাল না করে তুমি এখানে সি স্কোয়ারের জায়গায় ল্যামডা বসাই দিয়ে তুমি সরাসরি কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। এই সি স্কোয়ারের সময় সি স্কোয়ারের জায়গায় আমরা নিউ ল্যামডা লিখতে পারি। নিউ ল্যামডা লিখে সরাসরি নিউ এর মান ল্যামডার মান বসাই দিয়ে আমি সরাসরি হিসাব নিকাশ করে ফেলতে পারি, কিন্তু তাতে আমার টিটা দূর হবে না সমীকরণ থেকে। এই টি দূর করা লাগবে, যেহেতু আমার স্থানের উপরে নিয়ে আসতে হবে। তোমরা জানো যে সমীকরণ এই তরঙ্গ দুই রকম, একটা হলো চল তরঙ্গ, একটা হলো স্থির তরঙ্গ। আমাদের বডির ভিতরে হার্টের ধুকপুক হচ্ছে, এটা একটা স্থির তরঙ্গ তৈরি করতেছে। হ্যাঁ, এই ধুকপুক হলো ত্রিমাত্রিক তরঙ্গ। আবার ঢোলের উপরে যে বাড়ি দেওয়া হয়, তবলার উপরে বাড়ি দেওয়া হয়, হ্যাঁ, ড্রামের উপরে যে বাড়ি দেওয়া হয়, ঘন্টার উপরে বাড়ি দেওয়া হয়, এগুলো সব দ্বিমাত্রিক তরঙ্গ তৈরি করে, দ্বিমাত্রিক তরঙ্গ। আর টানা তারের মধ্যে যে আমরা এই শব্দ তৈরি করি, গিটারের তারের উপরে, তারপরে একতারা তার, এরকম টানা তার দিয়ে আমরা শব্দ, আমরা ছোটবেলায় ঠোঁটের মধ্যে দাঁতের সাথে এই কি নাম রাবার ব্যান্ড লাগায়া টিং টিং করে শব্দ করতাম। তো এরকম আর কি অনেক কিছুই, যেটা টানা তারে শব্দ, টানা তারে যে কম্পনটা তৈরি করা হয়, এটা হলো একমাত্রিক তরঙ্গ। তা আমাদের বাস্তব জীবনে আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক তিন রকম তরঙ্গই আমাদের হাতে আছে। এই তিন রকম তরঙ্গের সমীকরণ আমাদের তৈরি করতে হয়, কিন্তু এগুলো হলো স্থির তরঙ্গ, মানে এই তরঙ্গ উৎসটা নড়ে না, স্থান ত্যাগ করে না, একই স্থানে থাকে। এই যে স্থির তরঙ্গের জন্য আমাদের স্থির তরঙ্গ সমীকরণ দরকার। আর চলতরঙ্গ আছে, এই যে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই শব্দটা চলে যাচ্ছে এটা চলতরঙ্গ। আলো সূর্য থেকে পৃথিবীতে আসতেছে, চলতরঙ্গ। আবার পানিতে ঢেউ তৈরি হচ্ছে, এক জায়গা থেকে ঢেউ চলে যাচ্ছে আরেক জায়গায়, এটা চলতরঙ্গ। এরকম স্থির তরঙ্গ, চলতরঙ্গ আমাদের দুইটাই আছে। চলতরঙ্গ হলো সময়ের সাথে স্থান পরিবর্তন হচ্ছে তরঙ্গের, তরঙ্গ মুখের বা তরঙ্গের ফেজের, দশার। তাহলে এই যে স্থান পরিবর্তন হচ্ছে, দশার পরিবর্তন হচ্ছে স্থানের সাথে সাথে, সময়ের সাথে সাথে, তখন আমরা বলি চলতরঙ্গ। আর স্থির তরঙ্গ, চলতরঙ্গ, দুই রকম তরঙ্গই আছে, এবং দুই রকম তরঙ্গের সমীকরণ আমাদের শিখতে হবে, এবং দুই রকম তরঙ্গের জন্যই আমাদের কাজ করতে হবে। যত রকমের বস্তুতে যে তরঙ্গগুলো স্থিরভাবে থাকে, যেমন আমার হার্ট আছে, হার্টের মধ্যে শব্দ হইতেছে ধুকপুক কইরা, এটা কিন্তু একটা ত্রিমাত্রিক তরঙ্গ সবসময় এসে তৈরি করতেছে। এরকম আর কি বিষয়টা। তা দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক তরঙ্গ, চতুর্মাত্রিক হলো চলতরঙ্গ, আর বাকি সব হলো স্থির তরঙ্গ। সময় যেখানে নাই সেটা স্থির তরঙ্গ। আমাদের চলতরঙ্গ থেকে স্থির তরঙ্গ তৈরি করতে সমীকরণ তৈরি করতে হয়, আবার স্থির তরঙ্গ থেকে চলতরঙ্গের সমীকরণ তৈরি করতে হয়। তা আমরা এখন দেখি যে ধ্রুবক পদ্ধতিটা, এটা খুব সহজ পদ্ধতি, এবং এটা আমাদের সবসময় কাজে লাগে। তা আমরা এখানে দেখি একটু, আমরা আবার ফাইকে সময় এবং স্থানের ফাংশন হিসাবে, গুণফল হিসাবে দেখাচ্ছি। তাহলে আমরা এখান থেকে যে কাজগুলো করতেছি এতক্ষণ ধরে বা এতদিন ধরে যে কাজগুলো করতেছি, এখান থেকে আমরা দেখি শিক্ষা আসতেছে যে ফাংশনটা সবসময় তার উপাদান চলক যেগুলো আছে, চলকের পৃথক পৃথক ফাংশন হিসাবে লেখা যায়, এবং তাদের গুণফল হিসাবে দেখানো যায়, এবং আমি সেটাই করছি। তাহলে এখানে যেহেতু ফাংশনটাকে আমি সাইড এবং টি দুইটা ফাংশন হিসাবে দেখাচ্ছি, তাহলে যদি আমি স্থানের সাপেক্ষে এটাকে ফাইটাকে ডিফারেন্সিয়েট করি, এই ফাইকে, তাহলে টি যেহেতু স্থানের উপর নির্ভর করে না, এটা স্থানের বাইরে, ওই ডিফারেন্সিয়েটের বাইরে চলে যাবে। আর যেহেতু সাই স্থানের উপর নির্ভর করছে, এই জন্য এটা ডিফারেন্সিয়েট হবে। তাহলে আমি এই টি সমান লিখতে পারি ফাই বাই সাই, কারণ যে এই সমীকরণ থেকে, যে উপরে যে সমীকরণটা আমি ধরে নিচ্ছি, সেটা থেকে দেখতে পাচ্ছি টি সমান ফাই বাই সাই আসে। তাহলে এটা এখানে আমি ডান দিকে নোট দিয়ে রাখছি, তোমরা একটু পড়ে দেখতে পারো যে স্থান চলক সাপেক্ষে ডিফারেন্সিয়েট, শুধু স্থান নির্ভর ফাংশন ডিফারেন্সিয়েট হবে, সময় নির্ভর ফাংশন ধ্রুব থাকবে। বুঝতে পারছো তো? জবাব দাও। জি স্যার, জি স্যার। সিমিলারলি সময় দিয়ে যখন আমি ডিফারেন্সিয়েট করব, তখন আমার সময়ের ফাংশনটা ডিফারেন্সিয়েট হবে, স্থানের ফাংশনটা ডিফারেন্সিয়েট হবে না। আর যেহেতু আমি এই সমীকরণে প্রথম যে সমীকরণটা আমি ধরে নিছি, সেখান থেকে আমি সাই ইকুয়াল টু ফাই বাই টি, তো এখানে যে সময় চলক সাপেক্ষে ডিফারেন্সিয়েটে শুধুমাত্র সময় নির্ভর ফাংশন ডিফারেন্সিয়েট হবে, স্থান নিয়ন্ত্রণ ফাংশন ধ্রুব হিসাবে থাকবে। তাহলে আমি স্থান নির্ভর ফাংশনের মানটা আমি সময়ের সাথে এখানে করে দিই। তাহলে
এখানে একটুখানি দেখো, এই যে উপরের যে সমীকরণটা আমি তৈরি করছি, একেবারে ডান পাশে যে অংশটা আসছে, সেখানে দেখো এই চতুর্মাত্রিক যে মূল সমীকরণ, মূল যে ফাংশনটা সেটা রয়েছে, আবার স্থানের ফাংশন রয়েছে। এখানে কিন্তু সময় নাই। মূল ফাংশনে অবশ্য সময় আছে, কিন্তু মূল ফাংশনটা ডিফারেন্সিয়েটের বাইরে আছে। আবার এখানে লক্ষণীয়, এখানে মূল ফাংশনটা আছে, মূল ফাংশনের সময় থাকে, স্থান থাকলেও যেহেতু এটা ডিফারেন্সিয়েটের বাইরে, সেহেতু এটা ধ্রুব হিসাবে আছে। আর এগুলি তোমার সময়টা এখানে রয়েছে। তা আমি এই দুইটা সমীকরণ সমান করে ফেলতে পারি। হ্যাঁ, ওই যে আমাদের যে ম্যাক্সওয়েলের যে সমীকরণ আছে সেখানে বসাই দিতে পারি। তাহলে এইখানে বাম দিকে যে অংশটা আছে সেই অংশটাই বসাই দিলাম। সেই সমীকরণটা আমি একটু এখানে নিয়ে আসি, না আনলে তোমরা বুঝবে না। হুম। তাহলে এই সমীকরণে দেখো, এখানে ডেল স্কোয়ার ফাই ছিল আমার মূল সমীকরণটা। এই ডেল স্কোয়ার ফাই এর জায়গায় আমি ডেল স্কোয়ার ফাই সমান এটা পাইছি, আমি এটা লিখলাম। আর 1/c² ডেল স্কোয়ার ফাই বাই ডেল টি স্কোয়ার যেটা ছিল, সেটা আমার 1/c² ঠিকই থাকলো। আর ডেল স্কোয়ার ফাই বাই ডেল স্কোয়ার ফাই বাই ডেল টি সমান পাইছি আমি এটা, এই যে ডেল স্কোয়ার ফাই বাই ডেল টি। যেহেতু এটা পাইছি আমি এটা লিখলাম এখানে। তাহলে এখন দেখো লক্ষণীয়, এখানে একটু এই নোটটা একটু ভালো করে দেখে, তাহলে উভয় পক্ষকে আমি ফাই দ্বারা ভাগ করে দিলাম। ফাই দিয়ে ভাগ করলে কি হলো, ওই যে অন্তরণের বা ডিফারেন্সিয়েটের বাইরে ফাইকে বাতিলকরণের জন্য, ডিফারেন্সিয়েটের বাইরে যে ফাইটা ছিল এটা বাতিল হয়ে গেল, পরস্পরকে বাতিল করে দিল। তাহলে এখন কি থাকলো, এখন যে সমীকরণটা পাইলো সেই সমীকরণটার দিকে একটু লক্ষ্য করো। বাম পক্ষ শুধু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এই তিনটা নির্ভর, এই বাম পক্ষটা। আর সময় চলকের উপর নির্ভরশীল নয়, অনির্ভরশীল বাম পক্ষটা। আর ডান পক্ষটা শুধু সময় চলকের উপর নির্ভর করে ও কোনো স্থানাঙ্কের উপর অনির্ভরশীল, কোনো স্থানাঙ্কের উপর সে নির্ভর করছে না। হ্যাঁ, স্থানাঙ্কের উপরে অনির্ভরশীল, কোনো লেখার দরকার নেই। হ্যাঁ, তাহলে এবং আলোর বেগ এটি ধ্রুব রাশি, এখানে ধ্রুবক হিসেবে আসছে। তার বাম পক্ষটা শুধু স্থান নির্ভর, ডান পক্ষটা সময় নির্ভর। এখানে একটা নতুন বিষয় আছে, এটা তোমাদের নোট রাখতে হবে। দুটি ভিন্ন চলকের রাশি পরস্পর সমান বিধায় এরা উভয় একটা ধ্রুবকের সমান হবে। এটা একটা নিয়ম, গণিতের নিয়ম, লিখে রাখো। ভিন্ন চলকের রাশি পরস্পর সমান হলে তারা একটা ধ্রুবক হয়। এটা তোমরা নিচে ক্লাস থেকে করে আসছো, এইভাবে শিখছো কিনা আমার জানা নেই, বলো তো এইভাবে শিখছিলা কিনা। ভিন্ন চলকের রাশি পরস্পর সমান হলে তারা একটা ধ্রুবক। স্যার আমরা তো এতদিন পড়ছি যে ধ্রুবকের সাথে কোনো কিছু গুণ করলে বা যোগ করলে সবকিছু ধ্রুবক হয়, এইভাবে স্যার। এইভাবে শিখছো, কিন্তু ভিন্ন চলকের রাশি, এটা একটা এক্স ওয়াই, এটা হলো এক্স ওয়াই জেড এর চলক, এখানে সময় নাই। আর ডান পাশেটা হলো সময়ের চলক, এখানে স্থান নাই, এক্স ওয়াই জেড নাই। যেহেতু দুইটা ভিন্ন চলকের রাশি পরস্পর সমান হয়েছে, তারা একটা ধ্রুবক হবে। আর বাস্তব রাশি, যেহেতু আমাদের ধ্রুবকটা একটা বাস্তব রাশি, এই জন্য আমি বর্গ সংখ্যা ধরে নিলাম। কারণ যে বর্গ সংখ্যা, কারণ বাস্তব সংখ্যার বর্গ ধনাত্মক হয়, যদি এটা ঋণাত্মক হইতো বর্গ করে নিছি, ওই জন্য ধনাত্মক হয়ে গেছে। তা আমি ধনাত্মক রাশি বিবেচনা করে বর্গ নিছি। হ্যাঁ, এটা মানে এই কোয়ান্টাম মেকানিক্স একটা টেকনিক, যে সবসময় বর্গ সংখ্যা ধরে নিয়ে কাজ করা, তাহলে আমার কোনো সমস্যা হবে না। মাইনাস থাকলে বর্গ করলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে তো প্লাস হবেই। হ্যাঁ, এটা একটা টেকনিক, এই টেকনিকটা আমাদের প্রয়োগ করতে হবে, সবসময় প্রয়োগ করতে হবে। আর না হলে মাঝে মাঝে আমরা বর্গ সংখ্যা ছাড়াও রাশি ধরে নিই, ওইটা ওইটা বাস্তব অবস্থার ভিত্তিতে। আর যেহেতু এখানে আমি কোনো কিছু বিবেচনা করছি না, এই জন্য আমরা একটা বর্গ ধরে, মানে বর্গ সংখ্যা ধরে নিছি। না, তুমি বর্গ সংখ্যা না ধরলেও কোনো সমস্যা হইতো না, তাহলে আমার বর্গমূল আসতো ওই এইসব জায়গায়। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বর্গমূল আসলেও কোনো সমস্যা হবে না। যাই হোক, তাহলে কি দাঁড়াইলো, এই বাম পক্ষ রাশিটা আলফা স্কয়ারের সমান হলো, ডান পক্ষের যে রাশিটা সেটা আলফা স্কয়ার সমান হলো। আমি একটা আলফা একটা ধ্রুবক ধরে নিছি, এটা হলো ধ্রুবক
পদ্ধতি, চলক পৃথকীকরণের ধ্রুবক পদ্ধতি। তাহলে প্রথমে কি করলাম, আমি চলকগুলোকে পৃথকীকরণ করে নিলাম। আমি যে ইকুয়েশনের মধ্যে যে ইকুয়েশনটা আমার হাতে ছিল, যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কোনো এই ফাইটার মধ্যে দুইটা চলকই ছিল, এক্স ওয়াই জেড এবং সময়, স্থান এবং সময় দুইটাই ছিল। আমি সেটাকে পৃথকীকরণের উদ্দেশ্যে দুইটা ভিন্ন ফাংশন বিবেচনা করে তাদের পৃথকীকরণ করে ফেললাম। এখন পৃথকীকরণ হয়ে গেল। এটা হলো এই স্থান নির্ভরটা একটা ধ্রুবকের সমান হলো, সময় নির্ভরটা একটা ধ্রুবকের সমান হলো। হ্যাঁ, সময় নির্ভরের ধ্রুবকের সমান হলো এবং এটা ডিফারেন্সিয়েট ফরম্যাটটা আমি এদিকে রেখে আলফা স্কয়ার সি স্কয়ার টি লিখে ফেললাম। এগুলি ডান দিকে নিয়ে এসে গুণ করে দিলাম। তাহলে এইটাকে আমি এই আলফা স্কয়ার টি স্কয়ার, এই যে টিটা যে পাইলাম, এই টিটা একটা ফাংশন, এই ফাংশনটাকে আমি একটা কমন ফাংশন হিসেবে ধরে নিতে পারি। আমি প্লাস আই আলফা সিটি লিখতে পারি, অথবা মাইনাস আই আলফা সিটি লিখতে পারি, অথবা প্লাস মাইনাস আই আলফা সিটি লিখতে পারি। এটা কমন ফাংশন, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। তুমি এই ফাংশন যদি আই দিয়ে যদি ই টু দি পাওয়ার দিয়ে যদি ফাংশন লেখো, কে কিছু বলবে না। কারণ যে এটা একটা কমন ফাংশন, এর মধ্যে সাইন কস সবই আছে। আই ই টু দি পাওয়ার আই থিটার মধ্যে সাইন কস আছে, এটা তো জানো, ডি মুভারের ইকুয়েশন থেকে তোমরা জানো। তো আমি জাস্টিফাই করিনি, আমি যেটা ধরে নিলাম এটা আসলে ঠিক আছে কিনা, এটাকে বলা হয় জাস্টিফিকেশন। কোয়ান্টাম মেকানিক্সে এটা একটা কাজ। যখন আমি কোনো ফাংশন ধরবো, সেটা জাস্টিফাই করে নিতে হবে যে আমি এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করে মূল সমীকরণটা পাই কিনা। দেখা যায় আমি এই যে ফাংশনটা ধরে নিছি, এই ফাংশনটা আমি দুইবার ডিফারেন্সিয়েট করে দেখতে পাচ্ছি যে এরকম একটা সমীকরণ আসতেছে এবং এটাতে মাইনাস চিহ্ন আসছে। হ্যাঁ, আবার এই যে মাইনাস চিহ্ন আসাতে এটাকে জাস্টিফাই করে নেওয়া যাচ্ছে। আবার ই টু দি পাওয়ার যদি আমি মাইনাস প্লাস দিয়ে যদি ইকুয়েশনটাকে ধরে নিই, এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে একই জিনিস পাচ্ছি, মাইনাস আলফা স্কয়ার সি স্কয়ার টি। হ্যাঁ, তোমরা এটা বাসায় করে নিও। জাস্টিফিকেশনের কাজগুলো সবসময় করতে হয় নিজেদেরকে। করে নিয়ে জাস্টিফাই করতে হয় যে ইকুয়েশনটা আমার ঠিক আছে, মানে আমার ফাংশনটা ঠিক আছে কিনা। এটা হলো জাস্টিফিকেশন। আমি ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আলফা সি আই আলফা সিটি এটাকেও জাস্টিফিকেশন করেছি। দেখা যাচ্ছে যে সবসময় আমি একই রকম রাশি পাচ্ছি। এটা তো মাইনাস আলফা স্কয়ার সি স্কয়ার টি পাইছি, এখানেও মাইনাস আলফা স্কয়ার সি স্কয়ার টি পাইছি, এখানেও মাইনাস আলফা স্কয়ার সি স্কয়ার টি পাইছি। তো আমার জাস্টিফিকেশন হয়ে গেল যে আমার ফাংশন গুলো ঠিক আছে। স্যার হ্যাঁ, এখানে জাস্টিফিকেশনের যেটা একদম শেষে আসে একদম ফার্স্ট হ্যাঁ, এটা লাইন যেটা, সেটা একদম আসতে বলো, আবার শুনতে পাচ্ছি না, এখন বলো। বসানো। শুনতে পাচ্ছি না তোমার কথা, কাটা কাটা আসতেছে। জাস্টিফিকেশন, যখন আমি কোনো ফাংশন ধরে নিব, সেটা জাস্টিফাই করে নিতে হবে আমার ফাংশনটা ঠিক আছে কিনা। যতগুলো ফাংশন ধরবো সবগুলোতে একই রকম মান পাচ্ছি কিনা আস্তে আস্তে দেখতেছি আমরা। হ্যাঁ, তো আমি জাস্টিফিকেশন যে তিনটা ফাংশন ধরছি, তিনটা ফাংশনের জাস্টিফিকেশনে বা আমি যখন মূল্যায়ন করতে যাচ্ছি, তার যখন বিচার করতে যাচ্ছি ফাংশনগুলো যে ঠিক আছে কিনা, মোটামুটি আমি একই রকম মান পাইছি তিনটাতে, আমি ধরে নিচ্ছি যে আমার বিবেচনাটা ঠিক আছে। আর পরে দেখা যাক আমার বিবেচনা ঠিক আছে কিনা, আরো তো কাজ আছে, ওখানেই শেষ না। কিন্তু দুইবার ডিফারেন্সিয়েট করে দেখতে হবে তোমাদেরকে সব সময়, যে জাস্টিফিকেশন, যে এটা এই এই ইকুয়েশনটা জাস্টিফাই কিনা। এরকম কিছু কাজ কোয়ান্টাম মেকানিক্সে করতে হয়, জাস্টিফিকেশন করতে হয়, ধ্রুবক ধরতে হয়, যে ভেরিয়েবল সেপারেশন করতে হয়, যে ফাংশনগুলো বিবেচনা করছি সেই ফাংশনগুলো আমার শর্তের মধ্যে পড়ছে কিনা সেটা দেখতে হয়, এখন শর্তগুলো কি আছে সেটাও দেখতে হবে। এরকম অনেকগুলো কাজ আছে, এই সবগুলো কাজই আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে এবং এই বছরই তোমাদের শেখা, এরপরে আর সুযোগ পাবে না। অনেকগুলো কাজ আমাদের ফাংশন বিবেচনার জন্য করতে হয়, সেই তার মধ্যে একটা কাজ হলো অনুমান করা।
একটা অনুমান উপযুক্ত ফাংশন অনুমান করার যোগ্যতা অর্জন করা, সেটা আমরা চেষ্টা করছি করার জন্য। তারপর দ্বিতীয় কাজ হলো কিভাবে আমি মানে ফাংশনটাকে বিভিন্ন চলকে বিভক্তিকরণ করতে পারি, সেটাও আমরা করছি, সেটাও আমরা দেখতেছি। যাই হোক, জাস্টিফিকেশন করে আমি যে সমীকরণটা পেলাম এখানে এই দেখা যাচ্ছে যে মাইনাস আলফা স্কোয়ার আসছে। আমার আলফা স্কোয়ার ধরাটা আহ, ঠিক আছে কিনা এখন আমি দেখব। আলফা স্কোয়ার সাথে আমি আলফা স্কোয়ারের মানটা এখানে বসাই দিয়ে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি জাস্ট এই সমীকরণটা পেয়ে গেলাম। এটা কিন্তু একটা তরঙ্গ সমীকরণ, কিন্তু স্থান নির্ভর, এখানে কোনো সময় নাই। এটা আলফাটা একটা ধ্রুবক, আর বাকিটা হলো স্থানের উপর নির্ভর করছে। তাহলে গ্রহণযোগ্য সমাধান হবে, তাহলে এই তিনটাই গ্রহণযোগ্য সমাধান, যে তিনটা আমি ধরে নিছি। আরো আছে গ্রহণযোগ্য সমাধান, শুধু এই তিনটাই না, আরো আছে। তাহলে আমি এখানে এই যে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই আলফা সিটি আর ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই থিটা পরস্পর সমান হবে, কারণ যা আমার তো আগেই তো আমরা দেখছি যে এরকম একটা ইকুয়েশন সমান করা যায়, মানে এরকম একটা ইকুয়েশন আমরা কিন্তু আগে অলরেডি প্রমাণ করছি এটা আই থিটা দিয়ে। তাহলে এই পরস্পর সমান হলে তাহলে থিটা ইকুয়াল টু আলফা সিটি হবে। আলফা সিটি হলে ওমেগা থিটা বাই এই এগুলি সব মান তো তোমাদের ওয়েভের যে ইকুয়েশন গুলো আমি এর আগের ক্লাসে লিখে দিছিলাম, সবগুলো ইকুয়েশন তোমাদের মুখস্থ রাখতে বলছিলাম। এগুলি সব ওয়েভের ফাংশনের ওয়েভের ইকুয়েশন থেকে আমি জাস্ট সম্পর্কগুলো বসাই দিয়ে আলফার মানটা বের করলাম। আলফা স্কয়ারের মান, আলফা স্কয়ারের মান বেরোলো 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ার। এই মানটা এখন এই সমীকরণে বসাই দিলে আমার তরঙ্গ সমীকরণ যে রূপটা, সেই রূপটা চলে আসলো। একেবারে খুব ইজি কাজ। হ্যাঁ, তরঙ্গ সমীকরণ তৈরি করা ওই ভেরিয়েবল সেপারেশন মাধ্যমে। তাহলে এই যে ভেরিয়েবল সেপারেশন করে আমরা তরঙ্গ সমীকরণ তৈরি করা শিখলাম। শোনো, তোমাদের ক্লাসের টাইম শেষ হয়ে আসছে, প্রায় আর 2 মিনিট আছে। এরপরে কি ঢুকতে চাও? ঢুকতে চাইলে তাহলে আধা ঘন্টা পরে ঢুকতে হবে, এর মধ্যে ক্লাস রেকর্ডিং হবে। আরেকটা কাজ ছিল, এটা শিখাই দিলেই তোমাদের আজকে ক্লাস পড়াটা হয়ে যাবে। তোমার জবাব দাও। স্যার আমরা কি 40 মিনিট পর আবার জয়েন করব? আধা ঘন্টা পরে আবার জয়েন করতে হবে। তাহলে আমি এখানে তাহলে ক্লাসটা ইয়ে করে, মানে রেকর্ডিং হবে, তো রেকর্ডিং হওয়ার পরে আবার ঢুকবো। আর যদি আমি এখনই ঢুকি তাহলে রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। রেকর্ডিংটা আমি রাখতে চাচ্ছি, কারণ রেকর্ডিংটা তোমাদের গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিই। ও গুগল ক্লাস আচ্ছা গুগল ক্লাসরুমে ঢুকো না তোমরা, ওখানে সব রেকর্ড দেওয়া আছে, ভিডিও এবং এই যা যা লেখা সব পিডিএফ। স্যার এই 40 মিনিট শেষ হলে আধা ঘন্টা পর আবার ক্লাস জি হবে স্যার। স্যার? হ্যাঁ, আধা ঘন্টা পরে। এই যে এইখান থেকে শুরু করব। এর মধ্যে যদি আচ্ছা আমরা স্যার। আমরা এই ধ্রুবক পৃথকীকরণের মাধ্যমে আমরা শিখে গেলাম কিভাবে তরঙ্গ সমীকরণ আমরা 4 মাত্রিক তরঙ্গ সমীকরণ থেকে ত্রিমাত্রিক তরঙ্গ সমীকরণে চলে আসতে পারতেছি। তো এই যে পদ্ধতিগুলো আমরা আজকে যেটা শিখলাম, একটা হলো কি এর নাম, কি ফাংশন অনুমান করার পদ্ধতি। সব ফাংশন অনুমান করে আমরা কাজ করলাম, ওইটা একটা পদ্ধতি, ওইটা দিয়েও সব তরঙ্গ সমীকরণ তৈরি করা যায়, ওইটাও বিভিন্ন বইয়ে দেয়া আছে। আর ধ্রুব পদ্ধতি, একটা ধ্রুবক ধরে নিয়ে কাজ করা, চলক ভেরিয়েবল সেপারেশনের মাধ্যমে, সেটাও আমরা শিখতেছি, শেখার চেষ্টা করতেছি। এটা আমাদের কাজ এখন এখন পর্যন্ত অর্ধেক হইলো, আর বাকি অর্ধেক এখনো বাকি আছে। আমি সাধারণত এই বিষয়গুলো এক ক্লাসে করানোর চেষ্টা করি। আজকে একটু ডিটেল করতে হলো, কারণ তোমাদের তো লিখতেছো না, লিখলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হতো। যে তোমাদের কাজ হলো লিখে আমার কাছে পাঠানো। পাঠাইছো কিনা আমি তো দেখি নাই। পাঠালে তো আমি মোবাইলে অ্যালার্ট পাই। কোনটা লিখে পাঠাবো স্যার? যা যা পারো লিখে পাঠাবা। শ্রোডিঞ্জার ইকুয়েশন যা যা শিখতেছো সঙ্গে সঙ্গে লিখে যদি তুমি তোমাকে আপডেটেড রাখতে পারো তাহলে সবচেয়ে ভালো। লেখার অভ্যাসটা আমার দরকার, অনেকে লিখতে ভুল করে। হ্যাঁ, সমীকরণগুলো, কারণ বিভিন্ন সাফিক্স প্রিফিক্স আছে তো অনেকগুলো, এই জন্য সবাই ভুল করে। দেখা যায় যে সাফিক্স প্রিফিক্স ঠিক মতো লিখতে পারে না, বইগুলো তো ঠিক মতো লেখা নাই, সাফিক্স প্রিফিক্স অত নজরদারি করতে পারে নাই।
যার জন্য কোনটা উপরে কোনটা নিচে কোনটা মাঝে এটা বোঝা মুশকিল। হ্যাঁ, কোনটা মাইনাস কোনটা সমান কোনটা প্রায় সমতুল এগুলো বোঝা যায় না বইগুলোতে। এই জন্য ক্লিয়ার করে নিতে হবে তোমাদেরকে, বিষয়গুলো ক্লিয়ার করতে গেলে লিখতে হবে। হ্যাঁ, কয়েকবার লিখতে হবে। তো আমি শ্রোডিঞ্জার সমীকরণ করার কয়েকটা পদ্ধতি তোমাদের শেখাইলাম। একটা হলো জাস্ট সাইন থিটা দিয়ে শুরু করা, ওটা শিখাইছি। তারপরে একটা ওয়ান ডাইমেনশনাল সমীকরণ থেকে থ্রি ডাইমেনশনাল সমীকরণ কিভাবে করতে হয় এটা শিখাইছি। তারপরে তোমাদের আজকে চলক সমীকরণ থেকে তরঙ্গ সমীকরণ থেকে স্থির তরঙ্গ সমীকরণ তৈরি করা হলো কি করে, শ্রোডিঞ্জার সমীকরণ সেটা শিখেলাম। এবং দুইটা পদ্ধতি আমরা শিখতেছি এবং দুইটাই শেখা হয়ে গেছে। এখন এই যে ধ্রুবক ধরার পদ্ধতিটা, এটা আমরা আরেকটা বিষয় আছে সেটা শিখবো, সেখানে আমাদের আরো পরিষ্কার হবে বিষয়টা। আর এই শ্রোডিঞ্জার সমীকরণের তো তোমরা জানোই, যেটাকে আমরা কি এর নাম অপারেটর রূপ দিয়ে থাকি সব সময়, সাই এইচ সাই ইকুয়াল টু ই সাই। হ্যাঁ, এখানে এইচ লেখা হয়েছে থ্রি ডাইমেনশনাল। এটা কিন্তু তোমার চলতরঙ্গের ক্ষেত্রে কিন্তু এই সময় এই ধরনের কোনো রাশি আমরা ব্যবহার করি নাই। অপারেটর চলতরঙ্গের কোনো অপারেটর আমরা দেই নাই, কিন্তু স্থির তরঙ্গের জন্য অপারেটর আছে। হ্যাঁ, স্থির তরঙ্গ বলতে আমার দ্বিতীয় স্থানের মধ্যে কাজ করতে হয়, এই স্থানের জন্য অপারেটর আছে। চলতরঙ্গের কোনো অপারেটর কিন্তু আমরা দিইনি, চলতরঙ্গের কোনো অপারেটর নেই, এ পর্যন্ত দেওয়া হয়নি, পরে হয়তো আসতে পারে। তাহলে এখানে যে অপারেটরটা নিয়ে আসলাম এইচ, এটা হলো হ্যামিল্টনিয়ান অপারেটর। এটা তোমরা জানো যে এইভাবে লিখতে হয়, আর না হলে ওইটা লিখে তোমরা কাজটা করবে। এখন যা যা শিখলে, এটা কি রেকর্ড রাখতে পারো তোমরা? ভিডিও যেগুলো আমি দেখাই আমরা স্ক্রিনশট নেই। স্ক্রিনশট না, গুড, এটাই দরকার। আর আমার তো গুগল ক্লাসরুমে তো আমি পুরো সব দিয়ে দিচ্ছি, আমি তো আর নিজের কাছে রাখতেছি না। তাহলে 30 মিনিট পরে তোমাদের সাথে দেখা হবে। জি স্যার। আর একটা জিনিস শেখাই দিলেই তোমাদের স্যার আপনি কি এগুলোর ভিডিও দেন নাকি সাথে? স্যার এটা হ্যাঁ, কি পিডিএফ ও দিবেন না শুধু ভিডিওটাই আপলোড করবেন? আমি তো পিডিএফ ভিডিও দুইটাই দিই। তোমরা তাহলে ক্লাসরুমে ঢুকোই নেই। ও তোমরা স্যার, ক্লাস শুধু পিডিএফ নিয়েছিলাম। আমি গ্রামে, তো আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম, ওই ভিডিওগুলো ডাউনলোড করতে অনেক সময় লাগে। ডাউনলোড করবে কেন? ওটা তো গুগল ড্রাইভে আছে, তুমি তো ক্লাসের মধ্যেই দেখতে পারো টেনে টেনে। গুগল ক্লাসরুমের মধ্যেই দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করবে কেন? ডাউনলোড করার তো দরকার নেই। ডাউনলোড হতে তো অনেক সময় লাগবে, 200-300 মেগাবাইট ভিডিও হয়। আচ্ছা, তোমাদের তো জি স্যার। টাইম দেখা যাচ্ছে বেড়ে গেছে, কিন্তু কোনো নোটিশ দিচ্ছে না। 10 মিনিটের নোটিশও দেয়নি, তার মানে অল্প ছাত্র এই জন্য। ভেরি গুড। তাহলে আমি চালাইতে থাকি, হ্যাঁ, 10 মিনিটের নোটিশ। আচ্ছা স্যার। জি স্যার। তার আমরা এখন একমাত্রিক শ্রোডিঞ্জার সমীকরণ থেকে ত্রিমাত্রিক শ্রোডিঞ্জার সমীকরণ থেকে একমাত্রিক শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করা শিখবো। এখানে আরো পরিষ্কার হবে তোমার ভেরিয়েবল ধ্রুবক পদ্ধতি। তা তোমরা ত্রিমাত্রিক শ্রোডিঞ্জার সমীকরণ তো দেখলা যে কেমনে এটা তৈরি করলাম, বিভিন্ন ভাবে তৈরি করছি বিভিন্ন পদ্ধতিতে। হ্যাঁ, তা তোমাদের বইয়ে এক একটা বই এক একটা পদ্ধতি উল্লেখ করছে, কিন্তু তারা উল্লেখ করেনি যে কোন পদ্ধতি ব্যবহার করে কাজটা করছে, যার জন্য বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ইকুয়েশন তোমরা পেয়ে থাকো। তো এখানে একটা জিনিস বলি, যে রাশি এবং কার্টেসীয় উপাংশ সময়ের মধ্যে সম্পর্ক, আমরা যে অনেক আহ, গতীয় রাশি ব্যবহার করি। শক্তি শক্তি একটা ভেক্টর রাশি না, বিধায় মোট শক্তি যে কোনো দিকের শক্তি সমষ্টি হয়। এটা তো তোমাদের আমি বারবার করে বলতেছি, আমরা যে জন্য শক্তিকেই বেশি প্রাধান্য দেই, কারণ যে একজন ছেলে যদি আহ, ডান দিকে সাইকেল চালায়, আরেকজন যদি বাঁ দিকে সাইকেল চালায়, একজন উত্তর দিক মুখ করে সাইকেল চালাচ্ছে, একজন দক্ষিণ দিক মুখ করে সাইকেল চালাচ্ছে, তাদের সমবেগে, তাহলে তাদের এই বেগের সমষ্টি কত হবে? বেগের সমষ্টি কত হবে রে? একজনের উত্তর দিকে সাইকেল চালাচ্ছে, একজন দক্ষিণ দিকে সাইকেল চালাচ্ছে সমবেগে, তাহলে বেগের সমষ্টি কত?
বেগের সমষ্টি তো শূন্য হওয়ার কথা। বেগের সমষ্টি শূন্য, গুড। আর তাদের শক্তি সমষ্টি কত হবে? শক্তি সমষ্টি হবে, বেগ যদি শূন্য হয় তাহলে শক্তিও তো শূন্য হবে স্যার। না, শক্তি শূন্য হয় না, এটাই তো মজার বিষয়। কারণ যে বেগ শূন্য হলে তার গতিশক্তি হলো হাফ mv স্কয়ার, তাহলে তো বেগ মাইনাস হলে একটা যদি প্লাস হয় একটা হবে মাইনাস, কিন্তু শক্তি যখন যোগ করবে তখন তো ভি স্কয়ার হিসেবে যোগ হবে, তো ভি স্কয়ার করলে তো তোর প্লাস হয়ে গেল। হ্যাঁ স্যার, তাহলে তো শক্তি সমষ্টি হয়ে গেল। প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি শক্তি রাশিটাকেই আমরা বেশি প্রাধান্য দিই, শক্তিকেই আমরা ইকুয়েশনে নিয়ে আসি সবসময়, যে শক্তি আসলে আমার যোগ করে দিয়ে কাজ হচ্ছে, আমার কোনো কিছু হারায় যাচ্ছে না। আর যখনই আমি বেগ বা ভরবেগ এই ধরনের রাশিগুলো নিয়ে আসবো বা বল নিয়ে আসবো, তখনই আমার সমস্যা হবে, দিকের সমস্যা আসবে। এই জন্য দিক, তোমরা যখন কোনো কিছু কাজ করবে তখন দিক বাদে যে রাশিগুলো আছে সেগুলিকে আনার চেষ্টা করবে। সেইটা হলো তোমার গতিশক্তি, স্থিতিশক্তি, মোট শক্তি, ভরবেগের বর্গ, বেগের বর্গ, এই রাশিগুলো আনার চেষ্টা করবে, বুঝছো? তাহলে বেগ যদি কার্টেসীয় স্থানাঙ্কে বেগের উপাংশ যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে বেগের বর্গ হবে ওই উপাংশগুলো বর্গের সমষ্টি। এটা তোমরা নিচে ক্লাস থেকে দেখে আসছো, আমরা গ্যাসের গতিতত্ত্বের মধ্যে এটা বারবার ব্যবহার করছি ক্লোসিয়াস পদ্ধতিতে। বলের বিষয়ে আমি কিছু লিখি নাই, কারণ বলের বিষয়টা একটু জটিল, এর সাথে আই জে কে আসে, আই জে কে আসলে তোমার ওই দিক উপাংশের বিষয়গুলো চলে আসে, সেজন্য এটা বাদ দিছি। ভরবেগের ক্ষেত্রেও আমরা ভরবেগের প্যারামিটার গুলো, উপাংশ গুলো তার ভরবেগের সাথে সরাসরি সম্পর্কযুক্ত না করতে পারলেও আমরা কিন্তু বর্গের সাথে সম্পর্কযুক্ত করে ফেলতে পারি। হ্যাঁ, বর্গে দেখা যাচ্ছে যে বর্গগুলো সমষ্টি, উপাংশগুলো বর্গের সমষ্টি তার মোট ভরবেগের সমান হয়, ভরবেগের বর্গের সমান হয়। গতিশক্তিও তাই, গতিশক্তি কার্টেসীয় স্থানাঙ্কে উপাংশগুলো সমষ্টি, গতিশক্তি সমষ্টি। এখানে কিন্তু আর বর্গ নেই, এখানে সরাসরি ওয়ান পাওয়ারই আমাদের যোগ করে দিতে পারছি। মোট শক্তিও তাই, মোট শক্তি কার্টেসীয় স্থানাঙ্কগুলোর উপাংশগুলো সমষ্টি, মোট শক্তি সমান হয়। স্থিতিশক্তিও তাই, স্থিতিশক্তি কার্টেসীয় উপাংশগুলো সমষ্টি, স্থিতিশক্তি সমান হয়। এটা সবসময় এটা বলা মুশকিল, তারপরেও এখানে আমি বলে দিছি, কিন্তু একটু পরে দেখবে যে এটাকেও একটা জটিল অবস্থার মধ্যে নিয়ে যেতে হচ্ছে। আর তরঙ্গ ফাংশন তো একটু আগেই দেখছো যে তরঙ্গ ফাংশনের যত উপাংশ আছে সবগুলো হলো তরঙ্গ, তাদের গুণফলের সমান হবে। এখানে একটা নতুন বিষয়, এটা কিন্তু এতক্ষণ ধরে তোমাদের কাছে ছিল না। তরঙ্গ ফাংশনে যখন উপাংশ বিবেচনা করতে হবে, এটা লিখে রাখা হলো খাতায়, যে তরঙ্গ ফাংশনের উপাংশগুলোর তরঙ্গ ফাংশন গুণফল ও তরঙ্গ ফাংশনের সমান। এখানে এটা অনেকটা ওই ই টু দি পাওয়ার এক্স এর মতো। ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড করলে কি হয়, কিভাবে ভাঙবা এগুলি বলো তো? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ভাঙলে কি হয়, কিভাবে ভাঙা যায়? এটাকে আমরা ভাঙি হলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার জেড, তাই না? আমরা এইভাবে গুণ হিসাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে আমরা গুণ হিসাবে দেখাইতে পারি। ই টু দি স্যার পাওয়ার এটা এক্স, সূচকের নিয়মে ভাঙা যাচ্ছে স্যার। হ্যাঁ, সূচকের নিয়মে ভাঙা। এই জন্য ই টু দি পাওয়ার ফাংশন, সাই ফাংশন, ওয়েভ ফাংশন সবসময় ই টু দি পাওয়ার ফাংশন হিসাবে আমরা বিবেচনা করব। এই জন্য এটা এই গুণ থাকলেও এদের উপাংশগুলো ওইভাবে আসবে। আর লাপ্লাসিয়ান অপারেটরের তো জানোই, এটা আমরা প্লাস চিহ্ন দিয়ে দেখাই। তো আমাদের যে ত্রিমাত্রিক যে সমীকরণটা আমরা পাইছিলাম সেটা মনে আছে যে এটা এরকম সমীকরণ। এখানে দেখো, এখানে সাইটা হলো এক্স ওয়াই জেড এর ফাংশন, তিনটারই ফাংশন, আর টি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর উপাংশগুলো সমষ্টি। তাহলে সাইডকে আমি এইভাবে ভেঙে লিখতে পারি,
হ্যাঁ, এই সমীকরণে দেখো এক্স ওয়াই জেড সাই সমান এক্স ওয়াই জেড লিখলাম, আর এই সাইডটা আমি ইনট্যাক্ট রেখে দিছি। তারপরে এই এই সাইডটাকে আমি ভিতরে ঢুকাই দিচ্ছি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যে রাশিগুলো আছে তার সাথে ঢুকাই দিচ্ছি। তাহলে ঢুকাই দিলে কি হবে, যেহেতু এটা এক্স এর সাথে আসতেছে, তাহলে এক্স এর অংশটা ডিফারেন্সিয়েট এক্স এর সাথে ডিফারেন্সিয়েট থাকবে, আর ওয়াই জেডটা বাইরে চলে যাবে। এখানে দেখো, এখানে আমার ছিল হলো ডেল, সেটাকে বানাইলাম ডি। কারণটা কি, ডেল কেন ডি হলো বলতে পারবে কেউ? ডেল কেন ডি হলো? ডিএল তো ব্যবহার করা হয় স্যার আংশিক ডিফারেন্সিয়েশনের জন্য স্যার। হ্যাঁ, এখানে এই রাশিগুলো যে যে ফাংশনটা তাদের সাথে জড়িত ছিল সেটা ছিল তিনটারই ফাংশন, এক্স ওয়াই জেড এরই ফাংশন, যার জন্য সে যখন এর মধ্যে যাবে তার আংশিক হিসাবে ডিফারেন্সিয়েট হবে। আর যেহেতু এখন এক্স রাশিটাই তার সাথে রয়েছে, ওয়াই জেডটা বাইরে চলে গেছে, এই জন্য এটা ডি হিসাবে, ডেল থেকে আমরা ডি লিখে ফেললাম। কারণ যে এটা পূর্ণ ডিফারেন্সিয়েট হয়ে গেছে, তার মানে যে এক্স এর সাথে তার সম্পর্ক, সেই এক্স এর ফাংশনকে সেই ডিফারেন্সিয়েট করছে, ওয়াই জেড কে আর করছে না। হ্যাঁ, কিন্তু এখানে যখন ছিল তখন ওয়াই জে এক্স ওয়াই জেড তিনটাই ছিল, এই জন্য ডেল এবং ডি লেখার সময় খুব কেয়ারফুলি লিখতে হবে। যখন আমি ডেল লিখবো তখন আমার যে ফাংশনটা থাকবে সেটা তিনটারই ফাংশন হিসেবে থাকবে, আর যখন আমি ডি লিখবো তখন সেই ফাংশনটা একক ফাংশন, মানে শুধু যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে তারই ফাংশন হইতে হবে, অন্য ফাংশন থাকলে এটা ডেল হয়ে যাবে। এখানে একটু আমাদের গাণিতিক জ্ঞানের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এইসব লেখার সময়, না হলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তো সিমিলারলি ওয়াই এর সাথে যে অংশটা রয়েছে সেটা হলো ডি সাই ওয়াই, আর এক্স জেডটা বাইরে চলে গেল ডিফারেন্সিয়েটের বাইরে, এবং এই জেড এর সাথে যেটা অংশ আসলো সেটা হলো সাই জেড, ও এক্স ওয়াইটা বাইরে চলে গেল ডিফারেন্সিয়েটের বাইরে। আর এটা যা ছিল তাই আছে, এটা তো একটা ধ্রুব রাশি, এটা আমাদের ডিফারেন্সিয়েটের ভিতরে নাই, ডিফারেন্সিয়েটের বাইরে আছে। তাহলে আমরা এই ওয়াই জেড যে পাইছি, ওয়াই জেড এর জায়গায় আমি সাই বাই সাই এক্স লিখতে পারি, যেহেতু সাই ইকুয়াল টু এক্স ওয়াই জেড, তাহলে সাই ওয়াই সাই জেড সমান কি হবে, সাই বাই সাই এক্স, এর নিচে নিচে চলে আসবে। সিমিলারলি সাই এক্স জেড কে আমি সাই বাই সাই ওয়াই লিখতে পারি, এই পাশে এক্স জেড থাকলে এখানে ওয়াই আসবে, এই পাশে এক্স ওয়াই থাকলে এখানে জেড আসবে। তা আমি এই মানগুলো এখানে বসাই দিলাম। হ্যাঁ, মানগুলো বসাই দিলাম। তাহলে এখানে কি হলো, বাম এই এই সব শেষের রাশিটা দেখো, ডিফারেন্সিয়েটের বাইরে সাই আছে মানে এক্স ওয়াই জেড এর ফাংশন, আর সাই এক্স আছে শুধু এক্স এর ফাংশন। এখানেও তাই, ডিফারেন্সিয়েটে এখানে ওয়াই এর সাথে যে অংশটা আছে এটা ডিফারেন্সিয়েটের বাইরে সাই আছে এবং সাই ওয়াই আছে, এবং এখানেও তাই, জেড এর সাথে যে অংশটা আছে সেটাতে জেড এর অংশটার সাথে শুধু জেডও আছে এবং সাই নিজে আছে, আর এখানে যে ধ্রুব রাশিটা আছে তার সাথে সাই আছে। তা আমি পুরা সমীকরণ থেকে সাইকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, সাই দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করে দিলে কি হলো, এই অংশটা শুধু এক্স নির্ভর হলো, শুধু এক্স এর সাথে জড়িত, মাঝখানে অংশটা শুধু ওয়াই এর সাথে জড়িত, আর এই অংশটা তৃতীয় অংশটা জেড এর সাথে জড়িত, চতুর্থ অংশটার মধ্যে কোনো এক্স ওয়াই জেড এর কোনো বিষয় নাই, সরাসরি শক্তির সাথে জড়িত। তাহলে ডিফারেন্সিয়েটের বাইরে সাই দ্বারা ভাগ করে দিয়ে আমরা এই অবস্থা পাইলাম। তাহলে এখন লক্ষ্য করো যে এই অংশটা আমি এখন এই এইট এইচ স্কোয়ার বাই এইট পাই স্কোয়ার দিয়ে এটাকে পুরোটাকে ভাগ করে দিলাম, দিলে কি দাঁড়ালো, এই অংশটা শুধু এক্স নির্ভর বিষয় এবং একটা ধ্রুব রাশি, এই অংশটা শুধু ওয়াই নির্ভর বিষয় একটা ধ্রুব রাশি, এই অংশটা শুধু জেড নির্ভর বিষয় তৃতীয় অংশটা একটা ধ্রুব রাশি। এগুলি সবগুলো যোগ হয়েছে কার সাথে, গতিশক্তির সাথে যোগ হয়েছে। তাহলে ভিন্ন ভিন্ন চলক নির্ভর স্বাধীন রাশির সমষ্টি রূপে প্রকাশ করা হলো, এবং রাশিগুলো গতিশক্তির অনুরূপ, কারণ গতিশক্তির সাথে যোগ হয়েছে। কারণ হলো রাশিগুলো গতিশক্তির সাথে যোগবোধক, সমরাশি যোগ যোগ হয়।
সমরাশি যোগ হয়। সমরাশি যোগ করা যায়, হ্যাঁ, বিষম রাশি যোগ করা যায় না। টাকার সাথে পয়সা যোগ করা যায় না। টাকাকে পয়সায় রূপান্তর করে যোগ করতে হয়, বা পয়সাকে টাকায় রূপান্তর করে যোগ করতে হয়। এটা তো তোমরা জানো, নিচে ক্লাসে করে আসতো নাকি? এটা জানো না? হ্যাঁ, তাই সেই জানা জিনিসটাই আমরা এখানে প্রয়োগ করছি, যে এখানে যেহেতু গতিশক্তি আছে আমার এখানে, তাহলে বাকি যে পদগুলো আমি বাইর করলাম এগুলি সবগুলি গতিশক্তি হবে, নাকি বলো? জি স্যার। হ্যাঁ, গতিশক্তির সাথে গতিশক্তি যোগ হয়েছে। তাহলে এখন আমি একটা কাজ করব, সেটা হলো এক্স রাশিটাকে ডান দিকে স্যার নিয়ে এখানে যায়। লাস্টে টিটা, স্যার এখানে টি তো সিঙ্গেল হয়ে গেল তাহলে। হ্যাঁ, টি সিঙ্গেল হলো, এককভাবে গতিশক্তি থাকলো। এখানে তো কি ছিল বলা মুশকিল ছিল, টি এর সাথে এইচ স্কোয়ার এম কত কি গুণ হয়েছিল। এখন এটাকে আমি টিটাকে পৃথক করে ফেললাম, মানে এটাকে আমি একটা স্বাধীন রূপ দিয়ে দিলাম, যে সে আমার কাছে একটা তাৎপর্যপূর্ণ রাশি হয়ে দাঁড়াইলো। আর এর আগে তো আমি টি গতিশক্তি জানতেছি, বাকিগুলো গুণ করে কি হয় এটা তো বলা মুশকিল ছিল আমার জন্য। গুণ করলে একটা সংখ্যা হয়, কোনো রাশি হয় না। হ্যাঁ, এদের এগুলি গুণ করলে একটা সংখ্যা। এগুলো এই বাম দিকের গুণগুলো এগুলি এগুলি যে যোগ হয়ে আছে এগুলি সবই সংখ্যা, এগুলি কোনো রাশি না। কিন্তু এখন আমার হাতে একটা রাশি এসে দাঁড়াইলো, আমি একটা রাশি নিয়ে কাজ করতেছি। আমাকে কেউ আর কোনো ভেজালে, আমি একটা বাস্তব রাশি নিয়ে কাজ করতেছি, যে রাশিটা আমার অনুধাবনযোগ্য। আমার তো অনুধাবনযোগ্য বিষয় নিয়ে কাজ করতে হবে, তাই না? আমি অনুধাবনে অযোগ্য বিষয় নিয়ে কাজ করলে তো আমার জন্য সমস্যা। আমাকে আরো অনেক গভীর গণিতের মধ্যে যেতে হবে। অত গভীর গণিতে আমার যাওয়ার দরকার নেই। আমি একটা রাশি পেয়ে গেলাম, যে রাশির সাথে আমি সম্পর্ক করে ফেলছি। তাহলে আমরা এখন একটা কাজ করব, সেটা হলো যে এক্স যুক্ত যে অংশটা আছে সেটাকে আমি ডান দিকে নিয়ে আসলাম, আর বাকি সব বাম দিকে রেখে দিলাম। এই ওয়াই যুক্ত অংশ, জেড যুক্ত অংশ এবং গতিশক্তি তিনটাকেই বাম দিকে রাখলাম, এবং আমি জানি যে এগুলি সবই গতিশক্তি। এবং ডান দিকেরটা আমি এক্স যুক্ত করলাম, একটা সেটাকে একটা ধ্রুবকের সমান ধরলাম। কারণটা কি? একটু আগে কিন্তু কারণটা বলছি। বাম পক্ষ দুইটা চলক নির্ভর স্বাধীন রাশির সমষ্টি, আর ডান পক্ষ একটি চলক নির্ভর রাশি। তাহলে ভিন্ন চলকের রাশি সমান হলে তা একটি ধ্রুবকের সমান হয়। আমি এই একটা টি এক্স ধ্রুবক ধরলাম, কারণ যে টি এক্সটা এক্স কেন ধরলাম, যে এখানে যেহেতু এক্স রাশি আছে এই জন্য এক্স এক্স ধরে নিয়ে কাজ করছি। এটা আমি টি এক্স না ধরে অন্য কিছু ধরতে পারতাম, আলফা বিটা গামা যা ইচ্ছে তাই ধরতে পারতাম। এটা একটা ধ্রুবক। তাহলে কি হলো, ডান পক্ষ অংশটা একটা ধ্রুবকের সমান হলো, এবং এই এটাকে আমি সিম্পলিফাই করে আমি এইভাবে লিখলাম। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? একটু আগেই তো আমরা শিখছি এরকম নিয়ম, যে চলক ভিন্ন করে আমরা ধ্রুবকের সমান ধরতে পারি। হ্যাঁ, সেটাকে প্র্যাকটিস করছি, কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের সবসময় লাগবে, আগামী ক্লাসগুলোতে লাগবে, এই জন্য করা হচ্ছে। নাহলে তো আমি এদিকে ঢুকতামই না। তোমাদের থার্ড ইয়ারে তো এগুলি শেখাইনি, এই ফোর্থ ইয়ারে এসে শিখতে হচ্ছে, কারণ যেগুলির ব্যবহার আছে। তারপরে সিমিলারলি আমার হাতে বাকি থাকলো ওয়াই এবং জেড যুক্ত রাশি, তার সাথে টি যোগ করে, এটা ওই ধ্রুবক টি এক্স এর সমান। এবং টি এক্সটাকে আমি বাম দিকে নিয়ে গেলাম, দিয়ে জিরো করে দিলাম। আর আরেকটা চলকের রাশিকে আমি ডান দিকে নিয়ে আসলাম, ওয়াইটাকে নিয়ে আসলাম। এবং যেহেতু বাম পক্ষ হলো এক্স জেড নির্ভর, ডান পক্ষটা ওয়াই নির্ভর, বাকি দুইটা তো ধ্রুব রাশি, এটাকে আমি আরেকটা ধ্রুবকের সমান ধরলাম, সেটা হলো টি ওয়াই। হ্যাঁ, বাম পক্ষ ও ডান পক্ষ দুটি ভিন্ন চলক নির্ভর রাশি, আর ভিন্ন চলকের রাশি সমান হলে তা একটা ধ্রুবকের সমান হবে, এবং এই ধ্রুবকের সমান ধরে নিলাম। তাহলে এখন কি দাঁড়ালো, ডান পক্ষের রাশিটা আমি টি ওয়াই সমান, এবং এটাকে সিম্পলিফাই করে লিখলাম, হ্যাঁ, সাধারণ রূপে। আর বাম পক্ষ রাশিটা হলো, দেখো এখানে কিন্তু টি এর সাথে মাইনাস টি এক্স আসছে, আর ইকুয়াল টু টি ওয়াই। তো টি ওয়াইটাকে আমি বাম দিকে নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে আসার পরে আমি কি করলাম, এই এটাকে আমি একটা যে নতুন জিনিস ধরলাম, সেটা হলো টি জেড ধরলাম। হ্যাঁ, ধরে নিয়ে আমি এটাকে টি জেড হিসাবে লিখলাম।
তাহলে আরেকটা সমীকরণ পেলাম আমি, যেটা হলো টিজেড হিসাবে। এবং টি ইকুয়াল টু কি লেখা যায় এখান থেকে? টি ইকুয়াল টু লেখা যায় টিএক্স প্লাস টিওয়াই প্লাস টিজেড। আর গতিশক্তি স্থানাঙ্ক উপাংশ সমূহের সমষ্টির সমান আমি পেয়ে গেলাম। হ্যাঁ, নতুন একটা জিনিস পেলাম যে গতিশক্তিটা হলো তার যে উপাদান স্থানাঙ্ক উপাংশ গুলো যেগুলো আছে টিএক্স টিওয়াই টিজেড তাদের সমষ্টির সমান। এটা প্রমাণ হলো, এটা তৈরি হলো নতুন একটা বিষয়। এবং আমার থাকলো হলো তাহলে এক্স যুক্ত একটা রাশি পেলাম। হ্যাঁ, সেখানে আমি টিএক্স এর জায়গায় ইএক্স মাইনাস ভিএক্স লিখলাম, যে ইএক্স হলো টোটাল শক্তি, মোট শক্তি এক্স অক্ষে, এবং ভিএক্স হলো এক্স অক্ষে স্থিতিশক্তি, আর টিএক্স হলো এক্স অক্ষে গতিশক্তি। তাহলে টিএক্স ইকুয়াল টু ইএক্স মাইনাস ভিএক্স লেখা যায়। আমার এক্স অক্ষের শ্রোডিঙ্গার সমীকরণ তৈরি হলো। এবং এক্স অক্ষের শ্রোডিঙ্গার সমীকরণের যে আমার যে অপারেটর রূপ সেটা আমি লিখলাম। সিমিলারলি আমি ওয়াই অক্ষের শ্রোডিঙ্গার সমীকরণ পেলাম, একইভাবে ওয়াই অক্ষের অপারেটর রূপ লিখলাম। সিমিলারলি আমি জেড অক্ষের শ্রোডিঙ্গার সমীকরণ পেলাম, এবং জেড অক্ষ আমি একইভাবে জেড অক্ষের জন্য সমীকরণ তৈরি করলাম। তা আমি কি করলাম এখানে জাস্ট আমরা এই এক ত্রিমাত্রিক যে শ্রোডিঙ্গার সমীকরণটা আমার কাছে আমরা যেটা পাইছিলাম, হ্যাঁ, সেটাকে আমি তার একমাত্রিক বিভিন্ন উপাংশে আমি পৃথকীকরণ করে ফেললাম। তো এটা হলো কোন পদ্ধতি ব্যবহার করলাম? আমি ধ্রুবক পদ্ধতি ব্যবহার করে কাজটা করলাম। আমি ইচ্ছা করলে ফাংশন পদ্ধতি ব্যবহার করেও কাজটা করতে পারতাম। তো এই পদ্ধতিগুলো তোমাদের বিভিন্ন বইয়ে তোমরা পাবে, দেখবে। এবং আমরা এই একমাত্রিক থেকে ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক থেকে একমাত্রিক, হ্যাঁ, একটা সাধারণ তরঙ্গ সমীকরণ থেকে একটা এইরকম সমীকরণ, আমরা এগুলি সব তৈরি করা শিখলাম। আমাদের মোটামুটি তৈরি হয়ে গেল শ্রোডিঙ্গার সমীকরণের বিভিন্ন রকম ব্যবহার। এবং আমরা আগামী ক্লাসে পোলার কোঅর্ডিনেটসে শ্রোডিঙ্গার সমীকরণ কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখব। তারপরে আমরা শ্রোডিঙ্গার সমীকরণ সলিউশনের মধ্যে ঢুকবো, সমাধানের মধ্যে। স্যার আগের পেজটা আর একবার একটু দেখান। আমি ধাপে ধাপে দেখাই দিচ্ছি। এই অংশটা তোমাদের দরকার নাই, তারপর আমি এখানে উল্লেখ করছি যে এই জন্য যে এই বিষয়গুলো তোমাদের জানতে হয়। বিভিন্ন জায়গায় আছে কিন্তু কেউ কারণ বলে না। এই অংশটা তোমাদের দরকার নেই, এটা ছাড়া বাকি সবকিছু তোমাদের নোটের মধ্যে লাগবে। ত্রিমাত্রিক তরঙ্গ সমীকরণ আমি লিখলাম। হ্যাঁ, তারপরে তোমার লাগবে হলো এই টি এর বিষয়টা, গতিশক্তির বিষয়টা লাগবে, এই মোট শক্তির বিষয়টা লাগবে, স্থিতি শক্তির বিষয়টা লাগবে, আর তরঙ্গ ফাংশনের বিষয়টা লাগবে, আর অপারেটরের বিষয়টা লাগবে। তাহলে এই হলো এখান থেকে শুরু। তোমার এখান থেকে শুরু হয়ে আমরা মোটামুটি ধাপে ধাপে কাজগুলো করছি। আর কারো কোনো সমস্যা? আজকে ক্লাসের জুম এত টাইম দিল, বাহ, ভালোই তো। স্যার টি ওয়াই আর টি জেড ওই অংশটা একটু দেখবো যেটা ধ্রুবক বের করলেন শেষে। এই যে টি ওয়াই টি জেড, আমি এখানে ডান দিকে কারণগুলো লিখে দিছি তো সব, কেন কেন সমান হচ্ছে, এবং এই সকল জি স্যার। স্যার এখন জেডটা একটু দেখান। এখন এই স্যার সকল টি কাজ, জেডটা। এই সকলগুলো তোমাদের কাজে লাগবে। তো এই হলো গতিশক্তির সমীকরণ করলাম। আর তারপরে তোমাদের এগুলি কাজ তো আমরা করেই ফেলছি আগে, এখন এগুলি আবার রিপিট করছি আমি এদিকে এসে, এই অংশটা রিপিট করছি। এই অংশটা রিপিটেশন। একমাত্রিক এক্স এর সমীকরণ, একমাত্রিক ওয়াই এর সমীকরণ, একমাত্রিক জেড এর সমীকরণ। তাহলে আমরা এক ত্রিমাত্রিক থেকে একমাত্রিক, একমাত্রিক থেকে ত্রিমাত্রিক, এগুলি সবকিছু করা শিখছি। আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন আগামী ক্লাসে আমরা পোলার কোঅর্ডিনেটসে ঢুকবো। পোলার কোঅর্ডিনেটসে ঢুকে আমরা পোলার সমীকরণ কিভাবে সমাধান মানে তৈরি করতে হয় এটা দেখব। আর এর জন্য তোমরা প্রস্তুত থাকবে নেক্সট ক্লাসের জন্য।
আর যদি মনে করো যে আজকে শিখে নিবা, আজকে আমি শিখাইতে পারবো, যেহেতু জুম টাইম দিছে অনেক। হ্যাঁ, স্যার আজকেই শিখান। আজকে শেখাবো। আচ্ছা, জি স্যার। তোমরা সবাই রাজি আছো? আজকে শিখালে কালকে সমাধানে ঢুকবো আগামী ক্লাসে। স্যার একদিনে বেশি হয়ে যাবে স্যার। বেশি হয়ে গেছে না? স্যার আজকে টাইমটা আপনি চাইলে আর একটু বেশিও করে পড়াতে পারবেন, কিন্তু স্যার কালকে দেখা যাচ্ছে হয়তো ওই সময়ের মধ্যে নাও শেষ হতে পারে। হ্যাঁ, স্যার আজকে অ্যাটেন্ডেন্সও কম স্যার। আমি তো নোটিশ দিছি, অ্যাটেন্ডেন্স কম থাকা কেন? কম থাকবে কেন? সবাই দেখছে, 32 জন দেখছে নোটিশ, তাতে কমে। তাই স্যার ঘুম থেকে উঠিনি। এবং অনেকে বলছে ক্লাস করবে। হ্যাঁ, ক্লাস করবে, তা এখন নাই কেন? আচ্ছা দেখো, নাহলে রিপিট করবো, সমস্যা নেই ক্লাসটা। যদি তোমাদের সময় থাকে দেখো, আমারও সময় আছে, আমিও বসে আছি। হুম, যদি তোমাদের মনে হয় যে দেখতে পারো তাহলে আমি দেখাই। এই বিষয়গুলো বুঝো। এটা এটা কখনো করছো তোমরা নিজেরা? তোমরা পোলার গ্রাফ পেপার পাইছিলা কখনো? না স্যার। পোলার গ্রাফ পেপার ব্যবহার করছো কেউ? আমার প্রশ্নের জবাব দাও, সবাইকে না বলতে স্যার, হবে। আমরা পোলার পেপার ব্যবহার করি না। করো নাই? এটা তোমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, আমি করছিলাম, আমি 9-10-এ ব্যবহার করছিলাম। আমাদের স্যারেরা, গ্রামের স্যার হলো, অনেক ভালো শিখেছে। হ্যাঁ, নাকি বলো? পোলার গ্রাফ পেপারের ব্যবহার শিখাইছিল, তখন বুঝি নাই যে এটা কি কাজে লাগবে, জাস্ট করছিলাম। তারপরে যখন অনার্সে যখন এসে সলিনিয়ার ইকুয়েশন নিয়ে কাজ করা শুরু করলাম, তখন দেখলাম যে কি জন্য এটা ব্যবহার করতে হয়েছিল। তখন পরে আমি খুব ভালো মতো বিষয়গুলো শিখছি। 3D কোঅর্ডিনেটস, এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক। এক্স ওয়াই জেড আছে তোমাদের, তোমরা জানো। তো এখানে জেড কোন দিকে ধরা লাগে, এক্স কোন দিকে ধরা লাগে, আর ওয়াই কোন দিকে ধরা লাগে, এগুলো জানো ত্রিমাত্রিকে? বলো, আলামিন বল দেখি। এক্স ওয়াই জেড এর জেড কোন দিক, এক্স কোন দিক, ওয়াই কোন দিক? তোমাদের বন্ধুদের খবর দাও না কেন? ওরা জয়েন করতে চাইলে জয়েন করুক, এটা তো নতুন ক্লাস। স্যার সবাই ঘুম থেকেই মনে ওঠেনি স্যার। হায় আল্লাহ রে, এত আলসেমি কত মুশকিল। বলো দেখি, এক্স কোথায়, ওয়াই কোথায়, জেড কোথায়? তুমি তুমি নিজেকে তুমি নিজেকে এক্স ইয়া মানে একটা পয়েন্ট হিসেবে চিন্তা করো নিজেকে। পয়েন্ট হিসেবে চিন্তা করে বলো তোমার কোন দিকে কোনটা, এক্স কোন দিকে, ওয়াই কোন দিকে, জেড কোন দিকে? আনমিউট করে বলো। এক্স আচ্ছা, জেড কোন দিকে, এটাকে ঠিক করো। জেড প্রথমে ঠিক করতে হয় সব সময়। আমরা ওই জেড পিছনের দিকে স্যার। না, জেড হলো উপরে, মাথার উপরে। মাথার উপরে হলো জেড, উলম্ব। ও, হ্যাঁ, শরীরের অক্ষ বরাবর সবসময় জেড। আমরা তো বন্ধন করি এক্স এ দিয়া, তোমাদের জন্য সমস্যা। তোমাদের স্যারেরা তো ভুল শেখায়, আমি তো বলি বারবার করে। বন্ধন করতে হয়, প্রথম বন্ধনটা করতে হয় জেড অক্ষ বরাবর। কিন্তু তোমাদের আমরা কেউ কি ক্লাসের মধ্যে পড়ানোর সময় আমরা এক্স অক্ষ বরাবর বন্ধন করে দিয়ে সবকিছু বুঝাই, তোমরা চিন্তা ভাবনা শুরু করো এক্স অক্ষ দিয়া। কিন্তু চিন্তা শুরু করতে হবে জেড অক্ষ।
হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে জেড অক্ষ হলো উপরের দিকে। হ্যাঁ, এটা সহজ হয় কারণ যে এতে বাকি দিকগুলো আমার বরাবর চলে আসে, এই জন্য জেড অক্ষ উপরের দিকে। খাতার উপরের দিকে যদি খাতায় কখনো ত্রিমাত্রিক ছবি আঁকতে হয় তাহলে উপরের দিকে জেড অক্ষ করতে হবে, আর ডান দিকে এক্স অক্ষ, আর সামনের দিকে বুক থেকে সামনের দিকে যে অক্ষটা সেটা হলো ওয়াই অক্ষ, সামনে পিছনে হলো ওয়াই অক্ষ, আর হাতের ডান বামে হলো এক্স অক্ষ, আর হলো উপরে নিচে মাথার উপর পায়ের নিচে হলো জেড অক্ষ। তাহলে আমরা একটু এটা পড়ে নেই যে উপরের দিকে জেড অক্ষ ধরা হয়, একে উলম্ব অক্ষ বলে, আর এর সাপেক্ষে 90 ডিগ্রিতে অবস্থিত তলকে বিষুবীয় তল বলে। এই তলে অবস্থিত অক্ষ দুইটা হয়, একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ। এদেরকে বিষুবীয় অক্ষ বলে, এবং এই অক্ষ তিনটি পরস্পরের সাপেক্ষে 90 ডিগ্রিতে অবস্থিত। এই অক্ষ তিনটি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ গঠন করে। তাহলে তোমার ডান হাতের সাথে তোমার বুক বরাবর সামনের দিকে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। তোমার ডান হাতকে যদি তুমি আনুভূমিক করো তাহলে তার সাথে মাথার দিকে কোণ কত? 90 ডিগ্রি কোণ। তো এটা 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 ডান দিক, আর ওয়াই হলো বাঁ দিক, সামনের দিক। তা আমি এই ছবিটা পছন্দ করি না, এই জন্য যে তোমাদের খাতার মধ্যে এটা আঁকা মুশকিল। আমি যেটা পছন্দ করি সেটা হলো এই যে এই ছবিটা পছন্দ করি। এটা উলম্ব দিক হলো জেড অক্ষ বরাবর, এটা আমি নিজে আঁকছি এই জন্য, এটা হয়তো কোথাও থেকে পাইনি। এক্স অক্ষ হলো ডান দিক, আর বুক থেকে সামনের দিকে হলো ওয়াই অক্ষ, আর মাথার উপরের দিকে জেড অক্ষ। আর একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু ধরে নেওয়া হয়েছে, এই বিন্দুটা পি বিন্দু, এর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, আর পোলার স্থানাঙ্ক হলো আর থিটা ফাই। এটার স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের লাগবে। তো এটা একটা পরিষ্কার হয়ে যাবে যে কোনটা কি জিনিস। এখন এদের মধ্যে সম্পর্কগুলো কি, এই সম্পর্কগুলো আমাদের দেখতে হবে। এক্স এর সাথে কার কি সম্পর্ক, ওয়াই এর সাথে কার কি সম্পর্ক, জেড এর সাথে কার কি সম্পর্ক। তাহলে আমি যদি এক্সটা চিন্তা করি, এই যে ডান দিকে এক্স অক্ষে বরাবর যে অংশটা যাচ্ছে, এখন এই পি বিন্দুটা যেটা আছে, এই পি বিন্দুটার অবস্থান তো আমি বলছি এক্স ওয়াই জেড এবং আর থিটা ফাই, দুই ভাবে অবস্থান বলতেছি। এক্সটা এক্স ওয়াই জেড যেটা আছে, তাহলে এই বিন্দুতে আমি এক্স কেমনে বের করব? এক্স অক্ষ তো এই দিকে। তুমি একটু চিন্তা করো, তোমার চোখ বরাবর তোমার কোমরটাকে মূল বিন্দু ধরো, হ্যাঁ, ধরে তোমার চোখ বরাবর একটা বিন্দু চিন্তা করো, দেখো সামনের দিকে কি আছে তোমার চোখ বরাবর। আমার চোখ বরাবর তোমার ক্যামেরা আছে, আমি ক্যামেরার বিন্দুটাকে চিন্তা করতেছি। তোমরা কোনো কিছু চিন্তা করো চোখ বরাবর সামনের দিকে। এখন সেই বিন্দু থেকে তোমার কোমর থেকে ডান দিকে হলো এক্স অক্ষ, কোমরের নাভি বিন্দু থেকে সামনের দিকে হলো ওয়াই অক্ষ, আর তোমার মাথার উপরে হলো জেড অক্ষ, মাথা বরাবর, বুক মানে নাক বরাবর উপরের দিকে। এখন আমি যেহেতু চোখ বরাবর তাকিয়ে আছি সামনের দিকে কোথাও, তাহলে এই যে বিন্দুটার দিকে তাকিয়েছি সেই বিন্দুটার জেড অক্ষ আমি পাচ্ছি আমার চোখ চোখের অবস্থান, তাহলে কোমর নাভি থেকে চোখ পর্যন্ত জেড দূরত্ব, এটা পেয়ে গেলাম, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমি এক্স দূরত্বটা কেমনে বের করব, আর ওয়াই দূরত্ব কিভাবে বের করব? ওয়াইটাও পেয়ে গেছি যেহেতু ওয়াই বিন্দু বরাবর সেটা অবস্থান করতেছে, কিন্তু এক্স বিন্দুটা আমি কেমনে বের করব? তাহলে ওয়াই থেকে আমাকে এক্স এর দিকে একটা লম্ব টানতে হবে, ওই ওয়াই এর অভিলম্ব কোটে, তারপরে সেই দূরত্বটাকে ওয়াই এক্স বিন্দুতে কোথায় সেট করছে সেটা আমি পাবো এক্স এর দূরত্ব। তো এই হচ্ছে বিষয়টা। তোমার তাকানো বিন্দুটা এখন তোমার এক্স এর সাপেক্ষে 0 অবস্থানে আছে, যেহেতু ওয়াই এবং জেড বরাবর তুমি এটা দেখছো।
কিন্তু একটু যদি ডান দিকে তাই একটা বিন্দু চিন্তা করো তাহলে তোমার এইভাবে বিন্দুগুলো বের করতে হবে। তাহলে সেটাকে আমরা এই খাতার মধ্যে কিভাবে দেখাবো এটা একটু দেখি। হুম, তাহলে এক্স এর অবস্থানটা বের করতে গেলে আমার এই যে বিন্দুটা আমি চিন্তা করছি সেই বিন্দুর সাথে এই এক্স ওয়াই তলে একটা অভিলম্ব, একটা প্রজেকশন, একটা ছায়া, একটা উপর থেকে টর্চ লাইট ফেলে তার যে ছায়াটা পড়বে এক্স ওয়াই তলে, এটাকে বলা হয় প্রজেকশন বিন্দু। এই প্রজেকশন বিন্দু হলো ছায়াটা। এই প্রজেকশন বিন্দুটা আমাকে চিন্তা করতে হবে। এই প্রজেকশন বিন্দুটা এক্স এর দিকে কোথায় গেছে আর ওয়াই এর দিকে কোথায় গেছে সেই জায়গাগুলোকে আমি চিহ্নিত করলাম, সেগুলির নাম দিলাম এ এবং বি। এক্স এর দিকে যে জায়গায় গেছে সেই বিন্দুর নাম হলো এ, এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে হলো বি। এটা কিন্তু লম্ব বরাবর আছে, এটা মনে রাখবে। আর ও কিউ মানে ওই কিউ বিন্দুতে যে প্রজেকশন হয়েছে, পি বিন্দুর প্রজেকশন কিউ বিন্দুতে, তাহলে ও কি হচ্ছে এই ওপি দূরত্বের প্রজেকশন। এখন এক্স এক্স সমান কি দাঁড়ালো ও এ, ধরে নিলাম এটা। ওয়াই সমান ওবি, জেড সমান হলো ওসি, এটা আমি ধরে নিছি। আর আর সমান হলো ওপি, কিউ সমান হলো কোণ এই সি ও পি, আর এফ ফাই সমান হলো এই যে প্রজেকশন যে বিন্দুটা আছে এক্স এর সাথে যে কোণটা তৈরি করছে দিস ইজ ফাই, এক্স এর সাথে উৎপন্ন কোণ। তার মানে এ ও কিউ এটা হলো ফাই, এটাকে মনে রাখবে। ফাই হলো এক্স এর সাথে উৎপন্ন কোণ আর থিটা হলো জেড এর সাথে উৎপন্ন কোণ। এই দুটো একটু মানে গোটা বিশ্ব জুড়ে এটাকে আমরা ধরে রাখছি যে থিটা হলো জেড এর সাথে কোণ আর ফাই হলো এক্স প্রজেকশন বিন্দুর এক্স এর সাথে কোণ মূল বিন্দু থেকে। তো এইটা একটু তোমাদেরকে খুব কেয়ারফুলি মনে রাখতে হবে, কারণ যে এইটা আমাদের এখন আমাদের হিসাব নিকাশের মধ্যে এসে ঢুকবে। হ্যাঁ, তো হিসাব নিকাশের মধ্যে ঢুকলো মানে এই আর এর মান কেমনে বের করবো? আর এর মান হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দিস ইজ আর। আর এক্স সমান বের করবো কিভাবে? আমরা ওরকম হিসাব নিকাশ গুলো বসাই দিলাম। আমরা এক্স এর মান আর সাইন থিটা কস ফাই, ওয়াই এর মান আর সাইন থিটা সাইন ফাই, আর জেড এর মান আর কস থিটা, এগুলি পেয়ে যাবো। না হলে তোমরা বাসায় নিজেরা করে নিতে পারো যে কিভাবে এগুলো আসে। আমি ধরার বুদ্ধি দেখা দিলাম কিভাবে ধরতে হয় এবং ছবিটা দিয়ে দিলাম, এবং সেইভাবে আমরা আমি এখানে করছি, তোমরা যদি পারো স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এগুলি সব বিন্দু বের করার ব্যবস্থা করছি, ওই ছবির পরে এই স্ক্রিনশটটা নাও। তারপরে এই যে এই হিসাবটা স্ক্রিনশট নাও, এই সূত্রটা, এই যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে হিসাব করা হচ্ছে। এখান থেকে সরাসরি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়া যাচ্ছে। সাইন থিটা হলো থিটা কোণের সূত্র ধরে হিসাব করা হয়েছে। থিটা কোণের বিপরীত বাহু বাই অতিভুজ, অতিভুজ হলো ওপি, বিপরীত বাহু হলো জেড। হ্যাঁ, দূরত্বটা জেড, না সন্নিহিত বাহু, বিপরীত বাহু তো সাইনে যায়, সন্নিহিত বাহু বাই অতিভুজ। আর সাইন থিটা হলো থিটা কোণের বিপরীত বাহু বাই অতিভুজ। কস ফাই হলো ফাই কোণের বিপরীত বাহু সন্নিহিত বাহু বাই অতিভুজ। এগুলি সব বসাই দিয়ে আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম। আর এর এক্স এর মান, জেড এর মান, ওয়াই এর মান কিভাবে আমরা বের করে থাকি। তো এগুলি মান বসাই দিয়া ওই যে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই আর থিটা ফাই নিয়ে আসার জন্য, তাহলে একটা বিশাল কাজ করতে হবে, এত বড় কাজ যে এই কাজ করতে গেলে তোমার মনে করো যে একটা অনার্স ডিগ্রি হয়ে যাবে গণিতে। তো এটা এটা একটা টেডিয়াস কাজ, এটা এই জন্য আমরা এটাকে করব না। কাজটা ডিফারেন্সিয়েশনের কাজটা না করে আমরা মুখস্থ রাখবো, এবং বিজ্ঞানীরা এটা বের করে রেখে দিছে। আমরা কার্তেশীয় স্থানাঙ্ককে বিন্দুটাকে কিভাবে কি ধরতে হয় এটা আমি শিখাই দিলাম,
এখন তোমাদের এটাকে মুখস্থ করে ফেলতে হবে যে সেই মুখস্থ সমীকরণটা কি। মুখস্থ সমীকরণটা হলো যেটা মুখস্থ করতে হবে সেটা হলো এটা। এটা তোমাদের বইয়ে লেখা থাকে, অনেক বইয়ে লেখা আছে এই তোমাদের বইগুলোতে, যে এটা মুখস্থ রাখতে পারো। এটা এটা মুখস্থ রাখা সোজা। এছাড়া বাকি অনেকগুলো আছে। সাই ডেল স্কোয়ার সাই ইকুয়াল টু 1/r স্কোয়ার, ডেল বাই ডেল আর স্কোয়ার, ডেল সাই বাই ডেল আর প্লাস 1/r স্কোয়ার সাইন থিটা, ডেল বাই ডেল থিটা সাইন থিটা, ডেল ফাই বাই ডেল সাই বাই ডেল থিটা প্লাস 1/r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ডেল স্কোয়ার ফাই সাই বাই ডেল ফাই স্কোয়ার। এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে। এটা পোলার কোঅর্ডিনেটস এর সমীকরণ, শ্রোডিঞ্জার সমীকরণের মধ্যে এটা এসে ঢুকবে। এটা কার্টেসীয় স্থানাঙ্কের সমীকরণ। আর শ্রোডিঞ্জার সমীকরণে যেহেতু ডেল স্কয়ার আছে, ডেল স্কয়ারের জায়গায় আমরা এটা লিখব সামনে। এই হচ্ছে আমাদের শ্রোডিঞ্জার সমীকরণের পোলার কোঅর্ডিনেটস এর কাজ। তো এটা আমাদের লিখতে হয়, অনেক সময় কাজ করতে হয়, এবং এটা তোমাদের এটার ব্যবহার আছে, কার্টেসীয় স্থানাঙ্কের ব্যবহার আছে, আমাদের সব ব্যবহার আছে। এখানে ভলিউম এলিমেন্ট বা আয়তন উপাদান বলে একটা বিষয় আছে। আয়তন উপাদান কিভাবে লিখতে হয় সেটা একটু দেখো। ডেল টাউ, আয়তন উপাদানকে ডেল টাউ বা ডেল ভি দিয়ে দেখানো হয়। হ্যাঁ, এটা সমান হলো ডেল ডিএক্স ডিওয়াই ডিজেড। আর যদি পোলার কোঅর্ডিনেটসে আমরা আয়তন উপাদান দেখাই তাহলে আর স্কয়ার সাইন থিটা, ডিআর ডি থিটা ডি ফাই। এগুলি তোমাদের লাগবে আমাদের সামনের ক্লাসগুলোতে হিসাব নিকাশ করার জন্য। তো এই হচ্ছে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের পোলার কোঅর্ডিনেটস এর রূপ। আজকে আর ক্লাস নেই না, অনেকে বিরক্ত হয়েছে, অনেকে চলেও গেছে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আর হুম। স্যার আগের ত্রিমাত্রিক ডাইমেনশন গুলো একবার একটু দেখান। 3 ডাইমেনশনাল জি স্যার। কোনটা দেখবে? এই যে এগুলা 3 ডাইমেনশন। স্যার চিত্রগুলা, হ্যাঁ। আচ্ছা দেখি। স্যার এটা হয়েছে, এর আগের গুলো একটু দেখান। এই যে আমার ভিডিওটা বড় করে দেখো, তুমি তো দেখতে পাবাই। এটা এটা দেখো আমি যেটা বানাইছি। এটা হলো 3 ডাইমেনশনাল বিষয়। হ্যাঁ, 3টা তল দিয়ে আমি 3 ডাইমেনশন বানাইছি। তোমরা ছবি দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, আর আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে একটা 3 ডাইমেনশনাল জিনিস নিয়ে বসে আছি। স্যার এর আগের তাহলে এই হলো তোমাদের 3 ডাইমেনশনাল এর শ্রোডিঞ্জার ইকুয়েশন কেমনে লিখতে হয় তার একটা রূপ। এই যে একটা বল দেখতে পাচ্ছ, এটা তোমার পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেটে লাগবে। আর একটা বক্স দেখতে পাচ্ছ, এটাকে হলো কার্টেসীয় স্থানাঙ্ক। এটা কার্টেসীয় স্থানাঙ্কে এক্স ওয়াই জেড আছে। আমার হাত থেকে এই আঙ্গুল থেকে এইদিকে হলো এক্স অক্ষ, এই আঙ্গুল থেকে এইদিকে হলো জেড অক্ষ, আর আঙ্গুল থেকে উপরের দিকে হলো সরি, এটা উপরের দিকে জেড অক্ষ, আর এদিকে হলো ওয়াই অক্ষ, বা এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। তো
এই 3 ডাইমেনশনাল জিনিস নিয়ে তোমাদেরকে এক্স ওয়াই জেড চিন্তা করতে হবে। যখন একটা তল দেখো তখন এটা হয় এক্স ওয়াই অথবা এক্স জেড অথবা এক্স জেড ওয়াই জেড। আর যখন পোলার গোল বল দেখো তখন এখানে মাঝখানে বিন্দু চিন্তা করে এটা আর থিটা ফাই চিন্তা করতে হবে। হ্যাঁ, এটা উপরের দিকে হলো জেড অক্ষ এবং এখানে যদি একটা বিন্দু দেখো তাহলে বিন্দু থেকে জেড অক্ষের দিকে যে দূরত্ব দিস ইজ থিটা। আর বিন্দুটা যখন এক্স ওয়াই তলে যে বিন্দুতে পড়ছে সেটা হলো তোমার প্রজেকশন বিন্দু এবং ওখান থেকে ওয়াই অক্ষের দিকে দূরত্ব এবং এক্স অক্ষের দিকে দূরত্ব এগুলি সব চিন্তা করে তোমাদেরকে কাজ করতে হবে। কোনো প্রশ্ন? আজকে আর ক্লাস যাই শেষ করি, আজকে আর থাকি না। ক্লাসে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আর ভিডিও পারমিট দিলে আমি দিয়ে দিব। সৈকত কিছু বলবা নাকি? সৈকত ইসলাম।